আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাইকে স্বাগতম। আজকে দুরন্ত প্রয়াস 4.1-এর আজকের আরেকটি লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসটিতে আমি ডক্টর শুভ তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং যে যেখান থেকেই আসতেছো কেন, জয়েন করতেছো না কেন, আশা করি পুরো ক্লাসটিতে আমার সাথে থাকবে এবং এই বোরিং চ্যাপ্টার থেকে কিছু না কিছু জেনে আমরা উপকৃত হব ইনশাল্লাহ। তো তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আমার পিছে বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সেটা আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা সবাই জয়েন করলেই আমি ক্লাসটা শুরু করে দিব। তো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, এবং আশা করি আমার স্টুডেন্ট তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করি তোমরাও ভালো আছো। সময় কিন্তু ঘনায় আসতেছে, তাই না? সময় কিন্তু ঘনায় আসতেছে। কোন এক জায়গায় কখনো হঠাৎ করে দেখা গেল যে 17 জানুয়ারি পরীক্ষা, তো এখনও ওইটা ওরকম কনফার্ম কিছু না। বাট আমাদের ওরকম একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ধরেই আগাইতে হবে যে মধ্য জানুয়ারি। তুমি যদি মধ্য জানুয়ারি ধরো, বলতে পারো যে তোমার কাছে আর 2 মাসের একটু দিন বেশি আছে, কয়েকটা দিন বেশি আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই অল্প কয়েকটা দিন যে বেশি আছে, ওইটা যদি তুমি বাদ দাও, ধরো তোমার কাছে 2 মাস থেকে একটু বেশি দিন, ধরো 70টা দিন তোমাদের কাছে আছে। 70টা দিন কিন্তু খুবই অল্প সময়, দেখতে দেখতেই সময়টা চলে যাবে। ঠিক আছে, টেরই পাবা না 70টা দিন কোন দিক দিয়ে চলে গেলে। এবং এই 70টা দিন হইতে পারে তোমার জীবনের সবচেয়ে ভাইটাল দিন। হয় তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে, না হয় এই 70টা দিন তুমি কীভাবে ইউজ করতেছো ওই অনুযায়ী তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে নিয়ে যাবে। ওকে, সো বি ভেরি কেয়ারফুল। ওকে, তো এই ব্যাপারে আমাদের অবশ্যই যথেষ্ট সচেতন থাকা লাগবে। তো আসো আজকে আমরা পড়ি। এখন ভাই আমার পড়ালেখার ফ্যামিলিতে ডাউন চলতেছে। হ্যাঁ, অনেকের অনেক অসুবিধা আছে, সব বুঝতেছি। বাট আমি একটাই কথা বারবার বলি, আবারও বলবো, যে পরীক্ষা দেওয়ার পরে যাতে তোমাদের কখনো মাথায় এটা না থাকে যে আমি চেষ্টা করি নাই, আমার গাফেলতি ছিল। যদি এই কথা মনে রাখো তাহলে এটার জন্য তুমি দায়ী। আর যদি না, যে আমি যথেষ্ট আমার সর্বোচ্চটুকু দিছিলাম কিন্তু যে তাও আমার হয় নাই, ইট ক্যান হ্যাপেন, এটা হইতে পারে যে সবার কপালে সব কিছু থাকে না। আল্লাহ তোমার জন্য বা সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা ভালো সেটাই তোমার জন্য রাখবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি নিজের চেষ্টায় নিজের গাফেলতিতে সেটা নষ্ট করো, সেটার জন্য কিন্তু নিজের কাছে আফসোস করতে হবে। টেনশন হচ্ছে পড়াশোনার সবচেয়ে বড় শত্রু। টেনশনকে দূরে রেখে পড়াশোনা করে যাও। ঠিক আছে, পড়াশোনাটা করে যাও, পরীক্ষা দিতে থাকো, বাদ বাকি সব আল্লাহর হাতে ছেড়ে দাও। তো আসো আমরা আজকে পড়াটা শুরু করি। আজকের চ্যাপ্টারটা বোরিং একটা চ্যাপ্টার। আমাদের জাস্ট জানা লাগবে যে কোন জিনিসগুলো আমরা পড়বো, কোন জিনিসগুলো আমরা পড়বো না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আজকে এই বড় চ্যাপ্টার থেকে প্রায় 80 পৃষ্ঠার মতো চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারের টোটাল পড়া ধরো তোমার কত, 20-30 পৃষ্ঠারও মতো হবে না। ঠিক আছে, টোটাল পড়া যদি তুমি হিসাব করো, সো এখান থেকে আমাদের সিলেক্টিভলি পড়া লাগবে, কিন্তু একদম ফালায় রাখলে হবে না। ওকে, এই 70 দিন ভালোভাবে ফোকাস করলে কি টপ পজিশনে যাওয়া সম্ভব? ট্রাইটা করে দেখো। ওকে, হবে কি হবে না আমরা জানি না, বাট তুমি চেষ্টা করে দেখো, হয়ে গেলে আলহামদুলিল্লাহ। ওকে, আসো। টেনশনে তো হাত পা কাঁপতেছে, হাত পা কাঁপুক, সমস্যা নেই, ব্রেন না কাঁপলেই হইলো। হাত পা কেঁপে আবার অন্য ভুলবৃত্ত ভরাট করতে যায় না। ওকে, টেনশন থাকবে, টেনশন আমাদেরও হয়েছে। এই টেনশনকে যারা ওভারকাম করতে পারছে তারা জিতছে। ঠিক আছে, ইউ হ্যাভ টু ওভারকাম টেনশন। ঠিক আছে, পরীক্ষা কি বন্দুকের গুলি করার মতো, বন্দুকের গুলি কিন্তু যদি একবার বের হয়ে যায় সেটাকে আর ঢুকানো যায় না। ঠিক আছে, তুমি যে আনসারটা দিবা সেটাও কিন্তু আর ঢুকানো যাবে না, সেটাও কিন্তু আর ফেরত নেওয়া যাবে না। ওকে, সো রিমেম্বার, যেভাবে সৈনিকরা নিজেদের অস্ত্রের ট্রেনিং করে, বন্দুক দিয়ে ট্রেনিং করে, তোমাদেরও এখন সেই ট্রেনিংয়ের সময়। ওকে, বি কেয়ারফুল। তাহলে চলো আমরা এখানে করি। এখানে দেখো যে অ্যাপ্রন, দিস ইজ নট দ্য অ্যাপ্রন দ্যাট উই ওয়ান্ট। আমরা কিন্তু এই অ্যাপ্রন চাই না, আমরা কি চাই? এমবিবিএস এর অ্যাপ্রন, তাই না? এমবিবিএস শিক্ষার্থীরা যে অ্যাপ্রন পরে, সেই অ্যাপ্রনটাই আমাদের ইচ্ছা, তাই তো? ঘুম কিভাবে কমাবো? ভাই নার্ভাস হলে আমি অলওয়েজ, হ্যাঁ, জানা জিনিস ভুল হবে, এটা নর্মাল। নার্ভাসনেস কমায় আনতে হবে, ভুল কমায় আনতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আর হচ্ছে কি, কে জানি একটা কোশ্চেন করলো। হ্যাঁ, ঘুম কীভাবে কমাবো? ঘুম কমাতে হবে, তুমি পড়াশোনার ঘুম যতটুক হয় হোক, দিনে কমপক্ষে 12 ঘন্টা পড়াশোনা করো মিনিমাম, তারপরে বাকিটুক হচ্ছে এক্সট্রা। ওকে, দিনে কমপক্ষে 12 ঘন্টা করে পড়াশোনা করো। 50% সিলেবাস শেষ, ডিভিশন। ঠিক আছে, মনে রাখবা ডিসেম্বরের মধ্যে সব কিছু শেষ চাই। ওকে, সো এই জায়গাতে অ্যাপ্রন, ঠিক আছে, এইটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু আমাদের কিসের জন্য পড়া লাগবে? আমাদের হচ্ছে এমবিবিএস এর অ্যাপ্রনের জন্য ফাইট করা লাগবে। ওকে, উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট আমাদের এমবিবিএস এর অ্যাপ্রন হচ্ছে আমাদের টার্গেট। তো নিরাপদ চশমা কেন? এখানে এই যে আমাদের চোখে নিরাপদ চশমা ব্যবহার করবো যাতে উদ্দায়ী রাসায়নিক পদার্থ, যেমন যেগুলো সরাসরি ধোয়া হয়ে যায়, কঠিন থেকে ধোয়া হয়ে যায়, সেই জিনিসগুলো থেকে যাতে আমার চোখটা রক্ষা পায়। ঠিক আছে, হাতকে বাঁচানোর জন্য কি পরবো? হাতকে বাঁচানোর জন্য পরবো হ্যান্ড গ্লাভস। ঠিক আছে, আজকে হাতটা বাঁচানোর জন্য আছে হ্যান্ড গ্লাভস। তো হ্যান্ড গ্লাভসের কী কী আছে? ভেরিয়াস টাইপস আছে, এখানে আমরা একটু খেয়াল করি। ঠিক আছে,
সবার আগে আমি নিচে থেকে যাচ্ছি, হ্যাঁ সবসময় সবাই তো উপরে থেকে যায়, আমি নিচে থেকে যাচ্ছি। তো এই জায়গায় একটু দেখো, সবার আগে হচ্ছে কি প্রাকৃতিক রাবার গ্লাভস, সবার নিচে হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস, ঠিক আছে। প্রাকৃতিক রাবার গ্লাভস সাধারণত এটা ভারী পারপাসে ইউজ হয় না, সাধারণত খুবই মৃদু পদার্থের থেকে এটাকে বাঁচানোর জন্য আমাদের ইউজ করা হয়। তাহলে এই প্রাকৃতিক গ্লাভস আমরা ইউজ করব মৃদু ক্ষয়কারক পদার্থের থেকে। ওকে, ঠিক আছে। তারপরে দেখো উপরে যাই, তার উপরে হচ্ছে নিওপ্রিন গ্লাভস। এই গ্লাভসের নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিওপ্রিনটা কি? নিওপ্রিন রাবার এক ধরনের। এটা কি ধরনের রাবার? এটা একটা রাবার হচ্ছে কি ধরনের যৌগ? রাবার হচ্ছে একটা পলিমার। কার এটার অপর নাম কি? পরিক্লোরোপ্রিন। এই দেখো লাস্টের প্রিন, এখানেও আছে প্রিন, এখান থেকে প্রিনটা আসছে, ঠিক আছে। এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা যায় এটা জানা লাগবে। ক্ষয়কারক পদার্থ, তেল জাতীয় পদার্থ, জৈব দ্রাবক ইত্যাদি পদার্থের ক্ষেত্রে আমার এটা ইউজ করা লাগবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসো আগায় যায়। তার উপরে হচ্ছে কি পিভিসি, এটা আমাদের আগে থেকে চেনা জানা একটা নাম, পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। এটা আমরা আগে থেকেই জানি। ওকে, পিভিসি গ্লাভস এটা আমাদের জানা থাকা লাগবে। কমন যে দুইটো ল্যাটেক্স, জিটেক্স আর নাইট্রাইল, দে আর দ্য মোস্ট কমন। ল্যাটেক্স গ্লাভস, ঠিক আছে, এটা সাধারণত যারা চামড়াকে ভালো প্রোটেকশন দিতে পারে, ঠিক আছে, এটা চামড়াকে ভালো প্রোটেকশন থেকে দিতে পারে। ওকে, কিন্তু এই ল্যাটেক্স থেকে অ্যালার্জি সৃষ্টি হতে পারে। অন্য কোনো গ্লাভস অ্যালার্জি সৃষ্টি করে না, কিন্তু শুধুমাত্র এই গ্লাভসটাই অ্যালার্জি সৃষ্টি করতে পারে। সবার বেশি কিছু পড়াই নাই রে, ঠিক আছে। এই সবার কোয়েশ্চেন, সবার অনেক কোয়েশ্চেন আছে, অনেক কোয়েরি আছে, ঠিক আছে। আমরা পড়াটা শেষ করে নিই, তারপরে ঠিক আছে 10 মিনিট আমি শুধু তোমাদের কথাই শুনবো। ওকে, আপাতত আমরা পড়ায় ফোকাস করি। ওকে, পড়া শেষ করে আমরা তোমাদের সবার কথা শুনবো, সবার টেনশনের কথা শুনবো। ওকে, তারপরে আসো জিটেক্স গ্লাভস, ঠিক আছে। এটা কখন? জ্বলন্ত বস্তু। ওকে, এটা জ্বলন্ত বস্তু। এটা কিসের? অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প। অ্যাসবেস্টস কি? এটা এক ধরনের শক্তিশালী পদার্থ, ঠিক আছে। এবং এটা কি দ্বারা তৈরি? ফাইবারের কাজ দ্বারা তৈরি। এইটুকু আমাদের জানা থাকা লাগবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস। এটা আমাদের জানা থাকা লাগবে। এই নাইট্রাইল গ্লাভসটা সাধারণত কিসের? অ্যাক্রিলো নাইট্রাইল ও বিউটাডাইনের কোপলিমার, এখান থেকে তৈরি করা হয়। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ ল্যাবরেটরিতে প্রধানত এইটাই ইউজ করা হয়। তাহলে আমরা ল্যাবরেটরিতে কোনটা প্রধানত ইউজ করি? ল্যাবরেটরিতে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস, ঠিক আছে, নাইট্রাইল গ্লাভস। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, গ্লাভসের প্যাডটুকু আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। ওকে, মাস্ক আমাদের জন্য পরীক্ষাতে এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এখানে এই ক্ষেত্রে দেখো, এর মাঝখানে সিনথেটিক গ্লাভসের পরিবর্তে কোন গ্লাভসটা আমরা ব্যবহার করব? নাইট্রাইল গ্লাভসটা ব্যবহার করব। কেন? কারণ এটা মাটিতে মিশে যেতে পারে, তাহলে এটা পরিবেশ বান্ধব। তাহলে কোন গ্লাভসটা পরিবেশ বান্ধব? সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে আমার পরিবেশ বান্ধব। নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে পরিবেশ বান্ধব। নারের সংকেত লাগবে না, অ্যাক্রিলো নাইট্রাইলের সংকেত লাগবে না। এখান থেকে মনে রাখো, এই চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসের সংকেত লাগবে সেটা আমি বলে দিব। এই চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসের সংকেত লাগবে সেটা আমি বলে দিব, ঠিক আছে, মাথায় রাখো। তাহলে তার পরবর্তীতে চলে আসা ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের কর্মকাণ্ড এবং করণীয়, ঠিক আছে। এখানে কিছু গোল্ডেন বিধি আছে, এটা কখনো পড়া লাগবে না, কিন্তু ল্যাবরেটরিতে গেলে আমাদের আসলে কি করার কথা? ল্যাবরেটরি গেলে আমাদের সচেতন থাকার কথা। অনেক ভয়াবহ জিনিস টিনিস এগুলো নিয়ে কাজ করে, তাই না? রাসায়নিক পদার্থ, এসিড, ক্ষার, আরও কত কিছু, আগুন টাগুন ধরায় ফেলে। ল্যাবরেটরিতে গেলে আমরা কি এখানে যেগুলো লেখা আছে তার ঠিক উল্টাগুলা করতাম, ঠিক আছে। এখন তোমরা কি করতে আমি জানি না, ওকে, তোমরা কি করতো আমি জানি না। আমরা গেলে আমাদের ছেলেরা কি করতো? ওই বুলেট পিপেট দিয়ে এসিডের ওখানে তারা হচ্ছে কে কত মুখের কাছে আনতে পারে এই খেলা খেলতো, ঠিক আছে। মুখটা ভাগ্য ভালো যে আল্লাহ বাঁচাইছে, কারো পুড়ে নাই, নাহলে কিন্তু সবগুলারে যে মুখে বার্ন হয়ে হসপিটালে ভর্তি থাকা লাগতো। তো প্লিজ হাতে পায়ে ধরি, কেউ যদি ল্যাবরেটরিতে, এখন তো তোমরা যাওয়া না, তোমাদের ছোটো ভাই বোনরা যাতে কেউ গেলে এগুলো করতে মানা করো, দুষ্টামি করতে মানা করো। অ্যাটলিস্ট এই নীতিগুলো পড়ারও দরকার নেই, মানারও দরকার নেই, সাবধান থাইকো, তাহলেই হবে। ওকে, তারপরে আসো গ্লাস সামগ্রী ব্যবহারের নিয়ম কৌশল। এখানে এত কিছু আমাদের জানার দরকার নেই। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে গ্লাসের একটা বেসিক আমরা ডিভিশন করছি, একটা হচ্ছে সফট গ্লাস আর একটা হচ্ছে শক্ত গ্লাসের অপর নাম হচ্ছে পাইরেক্স গ্লাস। মেইনলি আমাদের ল্যাবরেটরিতে যে জিনিসগুলো ইউজ হয় তারা মূলত কি পাইরেক্স গ্লাসের, ঠিক আছে। সেটা মূলত কি গ্লাসের? পাইরেক্স গ্লাসের, এবং এটি আমরা ইউজ করি। তাহলে দেখো সফট গ্লাস দিয়ে কি কি জিনিস তৈরি করা হয়? সফট গ্লাস দিয়ে সব হচ্ছে আজাইরা জিনিস তৈরি করা হয়, যেগুলো খুব বেশি দরকারি না। কাঁচনল,
টেস্ট টিউব, বিকার, ওয়াচ গ্লাস, ফানেল, যেগুলো সরাসরি মাপামাপিতে কোনো ভূমিকা নাই, ঠিক আছে, সরাসরি বিক্রিয়া ঘটাবে এগুলোতে কোনো ভূমিকা নাই, সেই জিনিসগুলো সফট গ্লাস দিয়ে তৈরি করা হয়। লিবিক শীতক ইত্যাদি, ঠিক আছে। কেন এটার নাম সফট গ্লাস হইলো, সফট কেন হইলো, ঠিক আছে, গ্লাস তো সফট হয় না, কেন সফট হলো, কারণ এটাকে বুনসেন বানায় শিখায় উত্তপ্ত করলে এটা গলে যায়, এটা খুব বেশি তাপ সহ্য করতে পারে না। সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে ভালো হচ্ছে সেটা পাইরেক্স গ্লাসের তৈরি। পাইরেক্স গ্লাস দিয়ে সব ইম্পর্টেন্ট জিনিসগুলো পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি, আমরা যা পড়বো কম বেশি সবই পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক, গোলতলি ফ্লাস্ক, প্লাতন ফ্লাস্ক, এভরিথিং হচ্ছে মূলত হচ্ছে পাইরেক্স বা শক্ত গ্লাস দিয়ে তৈরি। তুমি যে কোনো একটা মুখস্থ রাখো, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ আমি ঢাকা মেডিকেলের ডক্টর, ওকে ইয়েস। আর কি লিবিক শীতক কি, হ্যাঁ এখন এটা বলতেছো, পাতন পড়ছো দ্বিতীয় চ্যাপ্টারে, পাতন, ওই পাতনের ক্ষেত্রে কি করা হয়, বাষ্পীভবনের পরে ঘনীভবন করা হয়। ওই ঘনীভবন কিভাবে করা হয়, শীতক দিয়ে করা হয়, যে শীতকটা দিয়ে করা হয় ঘনীভবন সেটার নাম হচ্ছে লিবিক শীতক, ঠিক আছে, এটা দ্বিতীয় অধ্যায়ে আছে। হ্যাঁ, তারপরে এখানে মোটামুটি আমরা দেখে ফেলছি। হ্যাঁ, এই ক্ষেত্রে রাসায়নিক কি কি জিনিস আছে, ঠিক আছে, রাসায়নিকভাবে পাইরেক্স গ্লাস কি কি দ্বারা গঠিত এটা আমাদের জানা লাগবে। জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরো সিলিকেট মিশ্রণ দিয়ে তৈরি, ঠিক আছে, এইটা আমাদের জানা লাগবে। তাহলে এখানে জিঙ্ক আছে এবং বেরিয়াম আছে, আর সফট গ্লাসে আছে সোডিয়াম ক্যালসিয়াম, শেষ। সফট গ্লাসে আছে সোডিয়াম এবং ক্যালসিয়াম, এস দিয়ে মনে রাখবা, সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে। আর রাসায়নিকভাবে পাইরেক্স গ্লাসে আছে জিঙ্ক এবং বেরিয়াম বোরো সিলিকেট, শেষ, ঠিক আছে। সাধারণত কোনো দ্রবণকে যদি তাপ দিতে হয় তাহলে তাপ সহ্য করতে পারে কে, পাইরেক্সটা। পাইরেক্স গ্লাস হচ্ছে তাপ সহ্য করতে পারে, পাইরেক্স গ্লাস তাপ সহ্য করতে পারে, কিন্তু কি এই সফট গ্লাস তো তাপ সহ্য করতে পারে না। তাহলে কোনো কিছুকে তাপ দিতে হলে সেটাকে অবশ্যই আমার পটাশ গ্লাস বা পাইরেক্স গ্লাসে বিকার অথবা কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই সেটাকে আমরা সফট গ্লাসে তাপ দিব না, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। এই যে কেবল আমরা যেটা পড়লাম পাইরেক্স গ্লাস, এখানে কি আছে, এখানে আছে বেরিয়াম আর জিঙ্ক, এই যে এই দুইটা জিনিস এক্সট্রা আছে, ঠিক আছে। এর কি বোরো সিলিকেট, ঠিক আছে। এখানে তাহলে কি হলো, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম আছে, বেরিয়ামের কি আছে বোরো সিলিকেট, এটা হচ্ছে বোরনের অক্সাইড, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এটা আছে। আর পটাশ গ্লাসে কি আছে, সিলিকন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম, ব্যাস এতটুকু আমরা মনে রাখবো। এটা হচ্ছে পাইরেক্স গ্লাস, এটা হচ্ছে পটাশ গ্লাস, ঠিক আছে, পটাশ গ্লাস। তাহলে এখানে পটাশ গ্লাসে কি থাকবে, পটাশিয়াম থাকবে, পটাশিয়ামের সাথে কি আছে, ক্যালসিয়াম আছে। আর কাচ মানেই তাকে সিলিকা থাকতে হবে, কাচ মানেই সেটাকে সিলিকা থাকতে হবে, ওকে। তারপরে চলে আসো, আমরা এদিকে আগায় যাই, ঠিক আছে। এদিকে খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস নাই, এই যে হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সাধারণত কোন জিনিসটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড, সেটা হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে জায়গাটা, আমরা কেউ এটা ভুল করি না, K2Cr2O7 আমাদের ব্রেনে একদম সুন্দর মতো ঢুকানো আছে, ঠিক আছে, আমাদের ব্রেনে একদম সুন্দর মতো ঢুকানো আছে, কিন্তু কোন জায়গায় আমাদের ভুল হবে, সেটা ভুল হবে এখানে গাঢ় লেখাটা আমরা মিস করে যাব। এখানে কোন লেখাটা আমরা মিস করে যাব, গাঢ় লেখাটা মিস করে যাব। এটা হালকাও না, এটা মাঝারি সালফিউরিক অ্যাসিডও না, এটা সবসময় গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, ঠিক আছে। এবং এটার নাম কি, ক্রোমিক অ্যাসিড। তাহলে এটা কি একটা অম্লধর্মী পদার্থ, এটা হচ্ছে কি ধরনের পদার্থ, একটা অম্লধর্মী পদার্থ। তাহলে এইটা আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। অনেক সময় কি অ্যামোনিয়া দ্রবণ দিয়েও আমরা কাচ পরিষ্কার করতে পারি, ওকে, ব্যাস। তারপরে এখানে কি কি দ্বারা ধুইতে হবে, এটার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস আছে। এই ক্ষেত্রে মূলত আমরা শুধুমাত্র মেইনলি দ্রবণগুলোর নাম জানতে হবে আমাদের, যেমন সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ নিয়েও আমরা পরিষ্কার করতে পারি, তাহলে এইটা একটা অপশন, এটা আমরা জানলাম। ডেকন 90, ঠিক আছে, এটা কি, এটা একটা ডিটারজেন্ট, এটা একটা ডিটারজেন্ট, ঠিক আছে, মূলত বেশ ভালো, মোটামুটি অনেক কিছুই এরা পরিষ্কার করে ফেলতে পারে, ওকে। এবং এই ক্ষেত্রে এটা দেখো, এটা একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, মানে এটা পরিবেশের কোনো ক্ষতি সাধন করে না, এটা আমাদের মাথায় রাখা লাগবে। এবং যেটা পরিবেশ বান্ধব সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, যেটা পরিবেশ বান্ধব সেটা বায়োডিগ্রেডেবল হয়, বায়োডিগ্রেডেবল। এই জিনিসটা কি, হোয়াট ডু ইউ মিন বাই বায়োডিগ্রেডেবল? বায়ো মানে কি, জীব, আর ডিগ্রেড মানে নষ্ট করা, এবল মানে সক্ষম। এটা দ্বারা এমন জিনিসকে বোঝায় যে সব জিনিসকে
অণুজীব নষ্ট করতে পারে। যে সকল জিনিসকে অণুজীব নষ্ট করতে পারে সেই সকল জিনিসগুলোকেই বলা হয় বায়োডিগ্রেডেবল, মানে যে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু দ্বারা নষ্ট হয়ে যাবে, সেগুলোকে বলা হয় বায়োডিগ্রেডেবল জিনিস। ঠিক আছে, তাহলে ক্রোমিক অ্যাসিড এটাও জানলাম। ক্রোমিক অ্যাসিডের সংকেত কি এটা অবশ্যই আমাদের মনে রাখা লাগবে। আর এটা কি, এটা একটা তীব্র জারক। হ্যাঁ, এটা একটা তীব্র জারক, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা কি ধরনের পদার্থ? এটা একটা তীব্র জারক, এটা আমাদের মাথায় রাখা লাগবে। তারপরে চলো আমরা আগায় যাই। ঠিক আছে, এখানে জানার কিছু নাই। ক্রোমিক অ্যাসিডের ব্যবহার বিধি এত কিছু আমাদের এখান থেকে পড়ার দরকার নাই। এই যে হ্যাঁ, অ্যাসিড যেহেতু নিয়ে কাজ করতেছি, অ্যাসিড যদি ত্বকের কোথাও লেগে যায়, অ্যাসিড যদি কোথাও লেগে যায়, ভাই আপনার লাল কালি দিয়ে যে মার্কিং করছেন ওইগুলো দাগানো নাই কেন? ওইগুলো দাগানো আছে, ঠিক আছে, দেখো এখানে দাগানো আছে, কিন্তু একবারে দাগানো, দেখো এই যে একবারে বাম পাশে দাগানো আছে, ঠিক আছে, এই যে দেখো মার্ক করা, এরকম লাল কালি দিয়ে মার্ক করা, মানে এই পুরো জায়গাটা ইম্পর্টেন্ট, এটা বুঝাইছে। ওকে, মার্ক করা আছে, কে বলছে এটা? সোমা। ওকে সোমা, দেখে নিও, হ্যাঁ মার্ক করা আছে। অ্যাসিড লেগে গেলে সেটাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা কি ব্যবহার করব? সোডিয়াম বাইকার্বনেট। ইম্পর্টেন্ট কি? সোডিয়াম বাইকার্বনেট আমরা জানি ইম্পর্টেন্ট হচ্ছে পার্সেন্টেজটা 5%। সাধারণত কোনো তীব্র অ্যাসিড যদি তোমার চামড়ায় লাগে, সবার আগে চেষ্টা করা হয় সেটাকে পানি দিয়ে ধুয়ে ফেলতে, সবার আগে সেটা পানি দিয়ে ধুয়ে ফেলতে। কারণ এখানে ল্যাবরেটরি, এখানে না তুমি ক্ষার পাচ্ছ, কিন্তু যে জায়গায় ক্ষার নাই সেখানে কি করবা? ধরো তোমার যে কোনো জায়গা থেকে কোনো অ্যাক্সিডেন্টালি সালফিউরিক অ্যাসিড লেগে গেলো, কী করবা? পানি, সবার আগে হচ্ছে পানি, তীব্র পানির প্রবাহ দিয়ে সেটাকে সরায় ফেলতে হবে। যদি সেটা সম্ভব হয়, যদি আরও বেটার জায়গায় থাকো, যদি সোডিয়াম বাইকার্বনেট তোমার অ্যাভেলেবেলে থাকে, তখন সেটা ইউজ করবা। কখনোই তীব্র অ্যাসিডকে নিষ্ক্রিয় করার জন্য তীব্র ক্ষার ইউজ করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। অথবা কখনোই তীব্র ক্ষারকে নিষ্ক্রিয় করার জন্য তীব্র অ্যাসিড ইউজ করা যাবে না, তাহলে কি হবে? আরও বেশি ড্যামেজ হবে, জায়গাটা আরও বেশি নষ্ট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে, এখানে দুইটা কালার প্রায় সেম, কোনটা বেশি ইম্পর্টেন্ট বুঝাইলেন? এখানে এতই অনেক সিলেক্টিভ করে দেওয়া, ফলে যেগুলো দাগানো আছে সবগুলাই পড়বা। ওকে, যেগুলো দাগানো আছে সবগুলাই পড়বা। আর যদি কোনো কিছুতেই গ্রিস জাতীয় পদার্থ দূর না হয়, তাহলে অ্যাসিটোন নামক দ্রাবক ইউজ করা হয়। তোমাদের জন্য কোয়েশ্চেন, পোলাপান বলো তো, অ্যাসিটোন এটা জৈব যৌগের ভিতরে কোন ধরনের যৌগ? অ্যাসিটোনের কার্যকরী মূলক কি? অ্যাসিটোনের কার্যকরী মূলক কি? অ্যাসিটোনের কার্যকরী মূলক কি? তোমাদের জন্য একটা কোয়েশ্চেন। ওকে, পায়েল বলছে কিটোন, ফারজানা বলছে কিটোন। ওকে, ভেরি গুড, ইয়েস, সেটা হচ্ছে কিটোন। ওকে, সেটা হচ্ছে কিটোন। অ্যাসিটোন ইজ এ কিটোন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার সংকেত হচ্ছে CH3 CO CH3, এবং এইটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কিটোন, মানে এর চেয়ে ছোট আর কিটোন পাবা না। ঠিক আছে, কিটোন হইতে হলে অবশ্যই এর চেয়ে বড় হতে হবে। ঠিক আছে, কারণ কিটোনে কার্বন সংখ্যা সর্বনিম্ন কার্বন সংখ্যা হতে পারে 3, এটা মাথায় রাখতে হবে। তারপরে চলো, এখানে আমরা জানি কাচের ক্ষয় কে কে করতে পারে। তাহলে দেখো, কাচের ক্ষয় কে কে করতে পারে? কস্টিক সোডা, কস্টিক পটাশ। ঠিক আছে, এদের অপর নামগুলো আমাদের জানা থাকা লাগবে। এবং দুর্বল অ্যাসিড হাইড্রোফ্লোরিক অ্যাসিড কাচের ক্ষতি করতে পারে। ওকে, এটা আমাদের জানা লাগবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে? সিলিকার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট গঠন করে। আর হাইড্রোফ্লোরিক অ্যাসিড কি গঠন করে? হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড গঠন করে। এই হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিডের সংকেতটা জানা থাকা লাগবে। আমি বলছিলাম তোমাদের সংকেত বলা লাগবে, কোনটা শেখা লাগবে আমি বলে দিচ্ছি। এইটার সংকেতটা আমাদের শেখা লাগবে, হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড, এইটার সংকেতটা আমাদের শেখা থাকা লাগবে। ওকে, ঠিক আছে মিশকাত, দেখি তুমি এই কোয়েশ্চেনটা একটু লাস্টে করো। হ্যাঁ, আমি এক্সক্লুসিভলি তোমাকে সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসো এখন আগে চলে আমরা আসি রাসায়নিক নিক্তিতে। ঠিক আছে, কি কি ধরনের নিক্তি ইউজ করা হয়? পলবঙ্গি ব্যালেন্স এবং সার্টোরিয়াস ব্যালেন্স। ঠিক আছে, দুই ধরনের নিক্তি ইউজ করা হয়। বেশি কোনটা ইউজ করা হয়? পলবঙ্গি ব্যালেন্স সাধারণত বেশি ব্যবহার করা হয়, সার্টোরিয়াস ব্যালেন্সের বর্তমানে ইউজ নাই। ঠিক আছে, এখানে কি করা হয়? যে বিম বা দণ্ড থাকে সেটাকে 100টা ভাগে ভাগ করা হয়,
এবং এখানে যে রাইডার ব্যবহার করা হয় বা শক্ত টাইপের জিনিসটা ব্যবহার করা হয় সেটা দুই ধরনের ওজনের হতে পারে। সেটা হতে পারে 5 মিলিগ্রাম ওজনের, সেটা হতে পারে 10 মিলিগ্রাম ওজনের। এবং এই জিনিসটা আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। তাহলে রাইডারের ধ্রুবক হয় 5 মিলিগ্রাম এর সাপেক্ষে হবে অথবা 10 মিলিগ্রামের সাপেক্ষে হবে। এই যে রাইডারটা আছে এইটার ওজনের সাপেক্ষে রাইডারের ধ্রুবকটা পরিবর্তন হবে। এটার ওজনের সাপেক্ষে রাইডারের ধ্রুবকটা পরিবর্তন হবে। সুতরাং 5 মিলিগ্রামের যে রাইডারের ধ্রুবক আর 10 মিলিগ্রামের যে রাইডারের ধ্রুবক তারা এক না, তারা আলাদা আলাদা। বাস এতটুকু কথা মাথায় রাখতে হবে। ওকে, তারপরে আসো পলবুঙ্গি ব্যালেন্স আর ডিজিটাল ব্যালেন্স। তাহলে এই ক্ষেত্রে দেখো ইম্পর্টেন্ট একটা লাইন আছে। ওকে, এই ক্ষেত্রে একটা দেখো, ক্ষয়কারক রাসায়নিক পদার্থের ওজন নেওয়ার জন্য তখন কি ব্যবহার করব? তখন এগুলো কিন্তু খুবই দামি জিনিস, পলবুঙ্গি ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স। ক্ষয়কারক পদার্থগুলো যদি সেই জায়গায় রাখি, সেই জায়গায় সেটা নষ্ট হয়ে যেতে পারে দামি জিনিসগুলো। এই কারণে যেগুলো ক্ষয়কারক পদার্থ সেটার জন্য কি হয় যে আমরা নর্মাল যে দাড়িপাল্লা পাওয়া যায় না, সেই নর্মাল দাড়িপাল্লারই ছোট ভার্সন আমরা ইউজ করব। এটাকে বলা হয় কি রাফ ব্যালেন্স। সেটাকে বলা হয় কি রাফ ব্যালেন্স। আমরা কি করি, কোনো অঙ্কের আগে রাফ করি না, কোনো অঙ্কের আগে কি করি, রাফ করি, যে সঠিক জিনিসটা সেখানে কিন্তু অ্যাকুরেট হয় না, আমাদের অনেক কাটাকাটি হয়। ঠিক একইভাবে রাফ ব্যালেন্সটাতে অনেক কাটাকাটি হয়। ওকে, তাহলে এইটা আমাদের মাথায় রাখা লাগবে। রাসায়নিক নিক্তির ব্যবহার এই ক্ষেত্রে আমাদের জানা লাগবে। এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে। রাসায়নিক নিক্তি সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন কতটুকু পর্যন্ত নেওয়া যায়? দশমিকের চতুর্থ স্থান পর্যন্ত নেওয়া যায়, মানে দশমিকের পরে আর 4 ঘর পর্যন্ত ওজন নেওয়া যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কি, এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাস্ট, এটা আমাদের জন্য মাস্ট টু নো, অবশ্যই জানতে হবে। ঠিক আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এরা বিশুদ্ধ এবং এদেরকে তুমি যদি খোলা জায়গায় রেখে দাও, এদেরকে কোনো জায়গায় যদি রেখে দাও, এগুলো সাধারণত কারোর সাথে সাধারণত বিক্রিয়া করতে চায় না এবং এদের দ্রবণ বানালেও তার ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। সেই জিনিসগুলোকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট এটা জিনিস। ওকে, তাহলে দেখো এখানে রাসায়নিক নিক্তির ক্ষয় করবে না, ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য আছে। ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত, বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করবে না। কি কি জিনিস হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একটু পরেই তোমাদের ছক আছে, এটা মাস্ট টু নো, এটা মাস্ট টু নো। হ্যাঁ, কি কি জিনিস? প্রমাণ দ্রবণ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ দিয়ে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে যে দ্রবণ তৈরি করা হয় সেই দ্রবণকে বলা হয় প্রমাণ দ্রবণ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে যে দ্রবণ তৈরি করা হয় সেটাকে বলা হয় কি দ্রবণ? প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ মানে এমন দ্রবণ যেটার ঘনমাত্রা জানা। প্রমাণ দ্রবণ মানে হচ্ছে এমন দ্রবণ যেটা ঘনমাত্রা জানা। এখানে বলছে 0.1 মোলার, এটা 1 মোলারও হতে পারে, এটা 0.5 মোলারও হতে পারে, এটা 0.25 মোলার হতে পারে। যে কোনো দ্রবণ যেটা ঘনমাত্রা সুনির্দিষ্ট করে বলা যায় সেটাকেই বলা হয় প্রমাণ দ্রবণ। আর যে জিনিসগুলো এই বৈশিষ্ট্য ফিল আপ করবে না তাদেরকে বলা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কোন কোন জিনিস সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটাও মাস্ট টু নো, মাস্ট টু নো। সাধারণত যে সকল পদার্থের সংকেত বা নামে, যে সকল পদার্থের সংকেত বা নামে সি আছে, যে সকল পদার্থের সংকেত বা নামে সি আছে সেই পদার্থগুলোই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। একমাত্র ব্যতিক্রম হচ্ছে HCl। HCl এ সি আছে তবুও সেটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বাকি দেখবা সবার নামে হয় সি আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে। যেমন অনাদ্র সোডিয়াম কার্বনেট সি আছে, অক্সালিক অ্যাসিড এর সংকেত কি? COOH, COOH। এখানে কি আছে? সি আছে। পটাশিয়াম ডাইক্রোমেট কি আছে? ক্রোমিয়ামের ভিতরে সি আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো কস্টিক সোডা কোনো সি নাই, HCl হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, HClটা হচ্ছে ব্যতিক্রম। সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি। এবং এই ক্ষেত্রে আমার আরও একটা জিনিস জানা লাগবে, কি? কঠিন সেকেন্ডারি পদার্থের ওজন নিতে কোন জিনিস ব্যবহার করা হয়? রাফ ব্যালেন্স ব্যবহার করা হয়। তাহলে রাফ ব্যালেন্স আমরা কোন কোন জিনিসের ক্ষেত্রে জানলাম? সেকেন্ডারি কঠিন পদার্থ এবং একই সাথে হচ্ছে ক্ষয়কারী পদার্থ, তাদের ক্ষেত্রে আমরা রাফ ব্যালেন্স ব্যবহার করব। আর তরল সেকেন্ডারি পদার্থ, গাঢ় HCl, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এদের জন্য আমরা কি করব? এককে মেজারিং সিলিন্ডার, ঠিক আছে, এককে মেজারিং সিলিন্ডারে আমরা এটাকে পরিমাপ করব। ঠিক আছে, কারণ এগুলোকে কোনো রাসায়নিক নিক্তিতে ওজন করা যাবে না। কেন? কারণ এরা তরল। কারণ কি? এরা তরল। তরল জিনিসকে আমরা কখনোই রাসায়নিক নিক্তিতে ওজন করব না। তরল জিনিসকে আমরা কখনোই রাসায়নিক নিক্তিতে ওজন করব না। তরল জিনিসের জন্য রয়েছে সেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। ঠিক আছে, এইটা আমাদের জানা থাকা লাগবে।
তারপরে চলে আসো পলভঙ্গি ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্সের স্ট্রাকচার কী কী আছে এটা পড়ে ফেলবা। ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রাইডার, এর বাংলা হচ্ছে আরোহী। ঠিক আছে, এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে জায়গাটায় সেই জায়গায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে রাইডারে। ঠিক আছে, রাইডারটা কি ধাতু দ্বারা তৈরি? এটা প্ল্যাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা তৈরি। এটা প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা তৈরি। ওকে, তো এই ক্ষেত্রে রাইডারের ওজন কি হতে পারে? 5 থেকে 10 মিলিগ্রাম ভরের রাইডারের ওজন হতে পারে, এবং এর উপর ভিত্তি করেই রাইডারের ধ্রুবকটা নির্ণয় করা হয়। তাহলে আসো আমাদের জানা লাগবে যে রাইডার ধ্রুবক আমরা কীভাবে নির্ণয় করব। রাইডার ধ্রুবক, এখানে দেখো রাইডার ধ্রুবক নির্ণয়ের জন্য কিন্তু একটা সূত্র এই জায়গায় সুন্দর করে লেখা আছে। ওকে, হ্যাঁ আজকে এমসিকিউ পড়াবো। হ্যাঁ, আজকে এমসিকিউ পড়াবো। তাহলে দেখো এখানে রাইডার ধ্রুবক একটা সুন্দর কি দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, ভর ইন্টু 2/100, ভর ইন্টু 2/100। তাহলে এটাই হচ্ছে আমার রাইডার ধ্রুবকের সূত্র। তাহলে রাইডার ধ্রুবক কিভাবে বের করব? ভর ইন্টু 2/100। ঠিক আছে, এবং মনে রাখবো কি রাইডারের ধ্রুবকটা অলওয়েজ ইন গ্রাম। রাইডারের ধ্রুবকটা অলওয়েজ প্রকাশ পাবে কিসে? গ্রামে প্রকাশ পাবে। রাইডারের ধ্রুবকটা অলওয়েজ কিসে প্রকাশ পাবে? গ্রামে প্রকাশ পাবে। রাইডারের ধ্রুবক আমরা সাধারণত মিলিগ্রামে প্রকাশ করব না। রাইডারের ধ্রুবক আমরা মিলিগ্রামে প্রকাশ করব না। তাহলে ধরো এই সূত্রে যখন আমরা প্রয়োগ করব, ধরলাম একটা রাইডারের, আচ্ছা রাইডার হওয়া সম্ভব কি 5 মিলিগ্রামের, তাহলে এর ক্ষেত্রে রাইডার ধ্রুবকটা কত হবে? 5 ইন্টু 2/100, এখানে মিলিগ্রাম, এটা কি মিলিগ্রাম, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10/100, তাহলে কত হচ্ছে 1/10 মিলিগ্রাম। এখন আমরা জানি কি 1000 মিলিগ্রাম সমান 1 গ্রাম। তাহলে এটাকে যখন আমি গ্রামে কনভার্ট করব তখন কি করা লাগবে? আমাকে আরও 1000 দিয়ে গুণ করা লাগবে। তাহলে এখন কয়টা? 1 2 3 4, তাহলে টোটাল হচ্ছে 0.0001 গ্রাম। এটা হচ্ছে আমার রাইডার ধ্রুবক। রাইডার ধ্রুবকটা সাধারণত গ্রামে প্রকাশ করা হয়। রাইডার ধ্রুবক সাধারণত গ্রাম এককে প্রকাশ করা হয়। তাহলে মিলিগ্রাম থাকলে হবে, জাস্ট এ মিনিট। ওকে, তাহলে রাইডার ধ্রুবক যদি থাকে সেটাকে আমার কোন এককে প্রকাশ করা লাগবে? সাধারণত গ্রাম এককে প্রকাশ করা হয়। তাহলে ধরো এটা যদি আমি 10 করি, তাহলে 5 মিলিগ্রাম না, এখন হচ্ছে ধরো আমি 10 মিলিগ্রাম দিয়ে করব। তাহলে 10 মিলিগ্রাম হলে এই সূত্রে আমরা ফালাবো 10 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, কিসে আসবে? মিলিগ্রাম এককে আসবে। তাহলে 10 2 দিয়ে কাটলে 5, 1/5 মিলিগ্রাম। তাহলে এটাকে আমার কিসে প্রকাশ করা লাগবে? গ্রামে। তাহলে 5 ইন্টু 1000 গ্রাম, তাহলে কত হচ্ছে 1/5 ইন্টু 1/1000, তাহলে 1/5000 গ্রাম। তাহলে এইভাবে যদি আমি আগাই তাহলে কত আসে? 1/5 নিই বা 5000 তারা 1, তাহলে দশমিক দিয়ে 0, 0 দিয়ে 0, 0 দিয়ে 0, 0 দিয়ে আরেকটা 0, এর ভিতরে যায় 2। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 0.0002 গ্রাম। তাহলে মূল কথা হচ্ছে এটা আমার কিসে প্রকাশ করতে হবে? গ্রাম এককে প্রকাশ করতে হবে। তাহলে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমার কোন জায়গাটা খেয়াল করা লাগবে? আমার খেয়াল করা লাগবে রাইডারটার কি 5 মিলিগ্রামের রাইডার নাকি হচ্ছে 10 মিলিগ্রামের রাইডার, আর কি খেয়াল করা লাগবে? একক। এই জিনিসগুলো আমাদের ছোট্ট জিনিস, ভুল হয়ে যায় কিন্তু খেয়াল করা লাগবে। তোমরা সুবিধার্থে কি করে ফেলতে পারো? এটা একদম মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে, এটা একদম মুখস্থ করে ফেলতে পারো, তোমাদের ইচ্ছা। আর পরীক্ষাতে যদি বের করতে চাও করবা। ওকে, তাহলে এখন আমরা কিভাবে ওজন বের করব? ঠিক আছে, কিছুই না, ওজন বের করা খুবই সহজ। এর ওজন বের করাটা আমি তোমাদের দেখায় দিব। কোথায় ওজন বের করাটা আমি তোমাদের দেখায় দিব? এমসিকিউ এর সলভে। ঠিক আছে, এমসিকিউ এর সলভে। এবং একটা কথা মনে রাখবা, এই ক্ষেত্রে সর্বনিম্ন বলভঙ্গি ব্যালেন্সে কতটুক সর্বনিম্ন ওজন পরিমাপ করা যায়? মনে রাখবা, বলভঙ্গি ব্যালেন্সে সর্বনিম্ন ওজন পরিমাপ করা যায় তার রাইডার ধ্রুবকের সমপরিমাণ। ঠিক আছে, তাহলে 5 মিলিগ্রামের রাইডারের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন কতটুকু পরিমাপ করা যাবে, আর 10 মিলিগ্রাম রাইডারের ক্ষেত্রে কতটুকু সর্বনিম্ন পরিমাপ করা যাবে, এইটা মুখস্থ, কারণ এটার মান হচ্ছে রাইডার ধ্রুবকের সমান। সুতরাং যে কোনো বলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাপকৃত ওজন হচ্ছে তার রাইডার ধ্রুবকের সমান। এটা আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, হ্যাঁ, অ্যাগেট মানে কি? দাঁড়াও, অ্যাগেট কই পাইলো?
দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় ছিল? ঠিক আছে, অ্যাগেট একটা পদার্থ, হ্যাঁ অ্যাগেট একটা পদার্থ, এই পদার্থের সাথে যুক্ত, এই কারণে বুঝাইছে। ঠিক আছে, এটা। তার পরবর্তীতে চলে আসো, দেন আমরা আগায় যাই, এই জায়গাতে চলে আসি। আমরা এটা শেষ করছি আশা করি, ওজনের পরিমাপটা আমাদের শেষ, আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি। হ্যাঁ, মোলারিটি, মোলার দ্রবণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা আশা করি তোমরা তোমাদের ভালো মতো এটা মাথায় আছে। মোলারিটি, ঠিক আছে, ইম্পর্টেন্ট কি? নির্দিষ্ট তাপমাত্রা। ঠিক আছে, মোলারিটি, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? মোল পার লিটার। তাহলে মোল এককে কতটুকু দ্রব আছে আর লিটার এককে দ্রবণের আয়তন। তুমি যদি মোলারিটির এককটা মনে রাখো, তুমি যদি মোলারিটির এককটা মনে রাখো, তাহলে কিন্তু সংজ্ঞাটা খুবই ইজি। আর মোলার দ্রবণ, কোনো দ্রবণে যদি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব নাও, তখন সেটা হচ্ছে মোলার দ্রবণ। যদি কোনো জায়গায় মোলার দ্রবণের অর্ধেক হয়, 0.5 মোলার, এটাকে বলা হবে সেমি মোলার দ্রবণ। মোলার দ্রবণের 1/10 হলে সেটাকে বলা হবে ডেসিমোলার দ্রবণ, এরকম। ঠিক আছে, ওই সেমি মানে অর্ধেক, ডেসি মানে 1/10, সেই অনুযায়ী এখানে দ্রবণের বিভাজনটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রমাণ দ্রবণ কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ইত্যাদির মোলার, সেমি মোলার, ডেসিমোলার, এনিথিং, যে দ্রবণের ঘনমাত্রা জানা, সেই দ্রবণকে বলা হয় কি? সেই দ্রবণকে বলা হচ্ছে প্রমাণ দ্রবণ। ওকে, এখানে ভেরিয়াসগুলো বলা আছে, এটা আমাদের একটু জানা লাগবে, যে 1 মোলার, মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ। ঠিক আছে, যে কোনো কিছুকে আমরা বলতে পারি। আর মোলারিটি কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। কারণ তাপমাত্রা বাড়ালে দ্রবণে কিসের পরিমাণ কমে যায়? দ্রাবকের পরিমাণ কমে যায়, তখন দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা বেড়ে যায়। ঠিক আছে, দ্রব যদি চেঞ্জ না করো, তাপমাত্রা যদি বাড়াও, সাধারণত মোলারিটি বেড়ে যায়। ঠিক আছে, আসো তাহলে আমরা এই জায়গায় আগায় যাই। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা পড়ে ফেলছি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা পড়ে ফেলছি, এই জায়গায় আমরা আবার পড়ব। ঠিক আছে, কেন? কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার চান্স অনেক বেশি, এখান থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু এক্সামে অনেক বেশি। ঠিক আছে, ফলে এটা ভুলেও বাদ দেওয়া যাবে না। এখানে কি দেওয়া আছে? ভেরিয়াস জিনিসগুলোর নাম দেওয়া আছে। এই ক্ষেত্রে যেমন দেখো, অক্সালিক অ্যাসিডের, ক্যালাসিত অক্সালিক অ্যাসিডের সংকেত এবং ক্যালাসিত সোডিয়াম অক্সালেটের সংকেত আমাদের জানা থাকা লাগবে। ওকে, এগুলোর সংকেত তোমরা জানোই। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত জানা লাগবে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত জানা লাগবে, সোডিয়াম থায়োসালফেটের সংকেত জানা লাগবে। এই জিনিসগুলোর সংকেত তোমাদের জানা থাকা লাগবে। ওকে, অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2C2O4, কিন্তু অক্সালিক অ্যাসিডকে এইভাবেও লেখা যায় COOH COOH। দেখো, কার্বন 2টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 4টা, এটাই আছে। যেহেতু ক্যালাসিত পানি আছে, কয়টা পানি আছে? 2 অণু পানি আছে। ঠিক আছে, আর যেই ক্ষেত্রে হাইড্রোজেনটা সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়েছে, সেটাই হচ্ছে সোডিয়াম অক্সালেট। ঠিক আছে, সেটাই হচ্ছে সোডিয়াম অক্সালেট। হ্যাঁ, তার পরবর্তীতে চলে আসো, এখানে কাকে কেন বলা হয়, এটা এদের রচনামূলক টাইপের আনসার। ওই আগের কোয়েশ্চেনগুলোর যেরকম পড়ছিলাম, যে এটাকে কেন প্রাথমিক স্ট্যান্ডার্ড পদার্থ বলা হচ্ছে, কারণ এটার বিশুদ্ধ অবস্থায় থাকে, এটা জলীয় দ্রবণটার ঘনমাত্রা সাধারণত চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা রাসায়নিক নিকটিকে ক্ষয় করে না। ওই আনসারগুলো এই জায়গায় দেওয়া লাগবে। ঠিক আছে, তারপরে চলে আসো, আমরা আগায় যাই। ই ব্যালেন্স, ঠিক আছে, ডিজিটাল ব্যালেন্সের অপর নাম হচ্ছে টপ লোডিং ব্যালেন্স। এই ক্ষেত্রে যেটাতে দশমিকের পরে 2 স্থান দেখায়, সেটাকে বলা হয় 2 ডিজিট ব্যালেন্স। দশমিকের পরে যদি 2 স্থান দেখায়, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা সাধারণত বাজারেও কিন্তু আমরা এই 2 ডিজিট ব্যালেন্স দেখে থাকি, বাজারের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়। আগে যেটা রাফ ব্যালেন্স হইতো, এখন মোটামুটি সব জায়গায় 2 ডিজিট ব্যালেন্সেরটার প্রয়োগ চলে আসছে। ওকে, আর এই ক্ষেত্রে 4 ডিজিট ব্যালেন্স মানে দশমিকের পরে 4 স্থান পর্যন্ত জানা যাবে। কয় স্থান পর্যন্ত? 4 স্থান পর্যন্ত জানা যাবে, এবং এটা সেন্সিটিভ, এটা দামি, এবং এটা শুধুমাত্র ল্যাবরেটরিতে ইউজ করা হয়। ঠিক আছে, এটা শুধুমাত্র কোথায় পাওয়া যায়? ল্যাবরেটরিতেই পাওয়া যায়। এই কারণে 2 ডিজিটে জানা যায় কম তথ্য, 4 ডিজিটে জানা যায় বেশি তথ্য। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ব্যবহারের ক্ষেত্র। ওকে, তাহলে 1-2 ডিজিট ব্যালেন্স দ্বারা কতটুক? 0.01 গ্রাম পর্যন্ত সঠিকভাবে মাপা যাবে। 4 ডিজিট ব্যালেন্স দ্বারা তার কত? 0.001 গ্রাম পর্যন্ত সঠিকভাবে মাপা যায়। ওকে,
টু ডিজিটাল ব্যালেন্স মাইক্রো এবং সেমি মাইক্রো গুণগত বিশ্লেষণ পদ্ধতিতে প্রয়োজন আছে। ওকে, আর 4 ডিজিট ব্যালেন্সটা কোথায় হচ্ছে? সেমি মাইক্রো এবং মাইক্রো পদ্ধতিতে ইউজ করা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোন পদ্ধতিতে কোনটা ইউজ করা হচ্ছে। ওকে, ঠিক আছে। মোলারিটির উপর তাপমাত্রার প্রভাব, ঠিক আছে, মোলারিটি তাপমাত্রার উপরে ডিপেন্ডেন্ট। মোলারিটি জিনিসটা, ঠিক আছে, আমি তোমাকে একটু দেখাই দিই। হ্যাঁ, মোলারিটির উপর তাপমাত্রা প্রভাব, ঠিক আছে। মোলারিটি হচ্ছে, নাচতেছে কেন, মোল ডিভাইডেড বাই লিটার, তাই না? এই এককই তো। লিটার কি? লিটার হচ্ছে দ্রবণের একক। লিটার হচ্ছে কি? দ্রবণ। মানে লিটারটা কিসের একক হয়? সাধারণত তরলের একক। যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়াইলে কি হয়? পানি কি হয়? পানি বাষ্প হয়ে উড়ে যায় না তাপমাত্রা বাড়াইলে, ঠিক আছে। এটা যখন বাষ্প হয়ে উড়ে যাবে, এই তরলের পরিমাণ কমতে থাকবে। আর দেখো সূত্র অনুযায়ী কি হয়? তরলের পরিমাণ যদি কমে, ঘনমাত্রা বা মোলারিটি তখন বেড়ে যাবে। এই কারণে তাপমাত্রা বাড়ালে ঘনমাত্রা সাধারণত বৃদ্ধি পায়। ওকে, ঠিক আছে, আসো লেটস মুভ ফরওয়ার্ড। এখানে আমাদের আর তেমন কিছু জানার নাই, আমরা আগায় যাই। এই ক্ষেত্রে এখানে এগুলো শুধু তোমরা নিজেরা পড়ে ফেলতে পারবা, কঠিন কিছু নাই। এই যে দেওয়াই আছে দুইটা ব্যালেন্সের পার্থক্য, পলভঙ্গি এবং ডিজিটাল ব্যালেন্সের পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, ঠিক আছে। দুইটা তোমরা যদি জীবনে একবার দেখে থাকো, এর পার্থক্য খুব সহজেই জানতে পারবা, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে পলভঙ্গি ব্যালেন্স যেহেতু মানুষ মাপে, হিসাবটা মানুষ করে, মানুষের ভুল হতে পারে, ফলে এই ক্ষেত্রে ভুল হওয়ার চান্স আছে। কিন্তু এটা যেহেতু মেশিন মাপে, এই ক্ষেত্রে ব্যক্তিগত ভুল হওয়ার সম্ভাবনা নাই। এটা জাস্ট একটা এক্সট্রা তথ্য মাথায় রাখার জন্য। এই যে এখন এই জায়গাটা হচ্ছে মাস্ট, এই জায়গাটা হচ্ছে মাস্ট। এটা আমরা আগে পড়ে আসছি, এই জায়গায় রিক্যাপ করা হচ্ছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে ওজন করতে আমরা কোনটা ইউজ করব? পলভঙ্গি এবং 4 ডিজিট ব্যালেন্স। ক্ষয়কারক কঠিন সেকেন্ডারি পদার্থের জন্য আমরা কি নিব? আমরা রাফ ব্যালেন্স নিব। আর ক্ষয়কারক তরল সেকেন্ডারি পদার্থের জন্য আমরা কোনো ব্যালেন্স নিব না, এটার জন্য আমরা মেজারিং সিলিন্ডার ইউজ করব। এই পুরা জায়গার সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু আসলে এই জায়গায় আছে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আমাদের অবশ্যই মাথায় ঢুকায় রাখো, একদম ঢুকায় রাখো, ঠিক আছে। এটা একদম মাথায় ঢুকায় রাখো। তারপরে আসো আমরা আগায় যাই, ঠিক আছে। তারপরে আমরা আগায় যাই, ঠিক আছে। ওকে, হ্যাঁ ভাইয়া, জাস্ট দাগানো লাইন পড়লেই হবে। হ্যাঁ, মোটামুটি এখানে দাগানো লাইনগুলো পড়লেই হবে, ঠিক আছে। এই মোলারিটি আর মোলালিটি তোমরা প্যাচ খাওয়াও না কিন্তু। মোলারিটি যেটা আর আছে সেটা তাপমাত্রার উপরে নির্ভরশীল, আর মোলালিটি যেটা দ্রবণের উপরে নিয়ন্ত্রণ করে না, যেটা পরিমাণের উপরে নির্ভর করে, সেটা কিন্তু তাপমাত্রার উপরে নির্ভরশীল না। ওকে, মোলারিটি কিন্তু তাপমাত্রার উপরে নির্ভরশীল। ওকে, আসো তারপরে আমরা আগায় যাই, ঠিক আছে। এখানে অঙ্ক প্রচুর আছে, কিন্তু কোন টাইপের অঙ্ক লাগবে এটা আমরা যখন এমসিকিউ সলভ করব তখন জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এই কারণে এই জিনিসগুলো কি ভালো লাগতেছে না, কি সুন্দর মতো দাগায় যাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এখানে ওই জিনিস আবারই বলা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি? সেকেন্ডারি পদার্থ। তাহলে এটার জন্য আমরা কি ইউজ করব? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য আমরা কি ইউজ করব? যদি এটা কঠিন হয় রাফ ব্যালেন্স ইউজ করব, যদি সেটা তরল হয় আমরা মেজারিং সিলিন্ডার ইউজ করব, শেষ। ওকে, তাহলে এখন চলে আসো আমরা এই ক্ষেত্রে দেখি যে আঙ্গিক বিশ্লেষণ এবং মাত্রিক বিশ্লেষণ বলতে কি বোঝায়। আঙ্গিক বিশ্লেষণ, আঙ্গিক বিশ্লেষণ, আঙ্গিক বিশ্লেষণ যে পরীক্ষার রেজাল্ট উত্তর আসবে হ্যাঁ বা নাতে, এটা আছে নাকি এটা নাই। একটা বিক্রিয়া করতেছো, বিক্রিয়াতে অ্যাসিড আছে নাকি অ্যাসিড নাই, এইটার উপস্থিতি তোমাকে জানান দিচ্ছে, হ্যাঁ বা না উত্তর দিচ্ছে। সেই জিনিসটা কি? ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি? এটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ, আঙ্গিক বিশ্লেষণ সরি। আর মাত্রিক বিশ্লেষণ, এখানে কি থাকবে? মাত্রা থাকবে। মাত্রা শব্দের অর্থ কি? পরিমাণ, ঠিক আছে। মাত্রা শব্দের অর্থ কি? পরিমাণ। এই জায়গায় তুমি কোনো জিনিসের পরিমাণ জানবা, যে না এই জায়গায় বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হওয়ার পরে অ্যাসিড আছে, যে 1 ml অ্যাসিড বাকি আছে, ধরলাম 1 ml অ্যাসিড অবশিষ্ট আছে,
তাহলে এই ক্ষেত্রে যে ক্ষেত্রে আমি একটা সুনির্দিষ্ট মাত্রা বা পরিমাণ সম্পর্কে আইডিয়া পাচ্ছি সেটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। আর আঙ্গিক বিশ্লেষণ মানে শুধু হ্যাঁ না উত্তর, আছে নাকি নাই এই জিনিসটার উত্তর যে জায়গায় পাই সেটাকে বলা হয় আঙ্গিক বিশ্লেষণ। ঠিক আছে, যেমন অজৈব লবণের ক্যাটায়ন এবং অ্যানায়ন, এখানে তোমাকে বলবে যে সোডিয়াম আছে নাই, ক্যালসিয়াম আছে নাই, ফসফেট আছে নাই, এই টাইপের উত্তর দিবে। ওকে, এই টাইপের উত্তর আসবে। আর মাত্রিকে কী ধরনের উত্তর আসবে, ঠিক কতটুকু আছে এই পরিমাণটা উল্লেখ থাকবে মাত্রিকে। ওকে, মাত্রিক বিশ্লেষণকে আবার ভাগ করা যায় ভর ভিত্তিক, আয়তন ভিত্তিক। তরল পদার্থের ক্ষেত্রে করা হয় আয়তন ভিত্তিক, গ্যাসের ক্ষেত্রে করা হবে আয়তন ভিত্তিক, আর কঠিন পদার্থের ক্ষেত্রে করা হবে ভর ভিত্তিক। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, যেমন আয়তন ভিত্তিকের ভিতরে কমন উদাহরণ হচ্ছে অম্লক্ষার এবং রিডক্স টাইট্রেশন। ঠিক আছে, অম্লক্ষার সাধারণত অ্যাসিড আর বেস নিয়ে করা হয়, রিডক্স হচ্ছে রিডাকশন অক্সিডেশন, জারণ বিজারণের ক্ষেত্রে করা হয়। এখন এই ক্ষেত্রে আয়তনিক বিশ্লেষণে কি কি জিনিস ইউজ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবার আগে মেজারিং সিলিন্ডার, নামের ভিতরেই বলা আছে এর কাজ মেজারিং, মানে এর কাজ কি, এর কাজ হচ্ছে পরিমাপ করা। মেজারিং মানে কি রে, পরিমাপ করা। ঠিক আছে, এই মেজারিং সিলিন্ডার দিয়ে কি মাপবা, পানি মাপবা। ফলে এনিথিং দ্যাট ইজ লিকুইড, যে কোনো তরল ধর্মীয় পদার্থ, যে কোনো তরল ধর্মীয় পদার্থ, ঠিক আছে, সেটা অ্যাসিড হতে পারে, পানি হতে পারে, অন্য যে কোনো তরল পদার্থ হতে পারে, কি করব, মেজার করব। মেজার মানে কি, পরিমাপ করা। তাহলে পরিমাপ করা, যদি কোনো জিনিস বলা হয় যে পরিমাপ করা, এই পরিমাপ করা শব্দটা যদি উল্লেখ থাকে আমার উত্তর হবে মেজারিং সিলিন্ডার। ঠিক আছে, মেজারিং সিলিন্ডারে দাগ কাটা থাকে কিসে, সেন্টিমিটার কিউব বা এমএল এ, সেন্টিমিটার কিউব এমএল অথবা সিসি, একই জিনিস। এই জায়গায় আমি লিখে দিই 1 ml সমান 1 সেন্টিমিটার কিউব সমান 1 সিসি, একই জিনিস, একই জিনিস কিন্তু, হ্যাঁ একই জিনিস, এটা আমাদের মাথায় রাখা লাগবে। এবং এখানে সর্বনিম্ন কতটুকু মাপতে পারবো, আমি যতটুকু লিখলাম 1 ml হচ্ছে এর সর্বনিম্ন মাত্রা। সর্বনিম্ন কতটুকু মাপতে পারবো, 1 ml মাপতে পারবো। ওকে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এই ক্ষেত্রে 2 নাম্বার চলে আসি, আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক। আগেরটা ছিল কি সিলিন্ডার, এটা কি ফ্লাস্ক। সিলিন্ডার হচ্ছে এরকম আকৃতির, ফ্লাস্ক হয় এরকম আকৃতির। ঠিক আছে, ফ্লাস্কটা হয় এরকম আকৃতির, এটা হয় সিলিন্ডারের আকৃতির। তাহলে এইটা কোন কাজে ইউজ করব, ফ্লাস্ক যখন করব, ফ্লাস্কে আমরা দ্রবণ তৈরি করব, এটার কাজ হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য। মেজারিং ফ্লাস্কের কাজ হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরি করা, আর কোনো কাজ নেই। মেজারিং ফ্লাস্কের কাজ কি, প্রমাণ দ্রবণ তৈরি করা। বুলেট, বুলেট তো আমাদের সবারই আইডিয়া আছে, বুলেট নিয়ে আমরা সবাই দুষ্টামি করছি। বুলেটে সাধারণত আয়তন কতটুকু, 50 ml, সিসি মানে কি 50 ml। তাহলে যদি 50 ml হয়, তাহলে এখানে প্রত্যেকটা ভাগের আয়তন হচ্ছে 50টা ভাগ থাকে, প্রত্যেক ভাগের আয়তন কি 1 ml বা 1 সেন্টিমিটার কিউব। প্রত্যেকটা ভাগ আবার কয়টা ভাগে ভাগ করা থাকে, 10টা ভাগে ভাগ করা থাকে। মানে জিনিসটা হচ্ছে এরকম, এই যে এরকম 50টা ভাগ থাকে, প্রত্যেকটা ভাগের ভিতরে আবার 10টা ভাগে ভাগ করা থাকে। তাহলে সর্বনিম্ন মাপা যায় কতটুকু, 0.1 ml। সর্বনিম্ন মাপা যায় 0.1 ml। দিস ইজ মাস্ট টু রিমেম্বার, দিস ইজ মাস্ট টু রিমেম্বার। বুলেট কোথায় ইউজ করা হয়, একটা কাজে ইউজ করা হয়, সেটা তোমরা সবাই করছো, সেটা হচ্ছে টাইট্রেশন। বুলেট কোথায় ইউজ করা হয়, টাইট্রেশনের কাজে ইউজ করা হয়, এটা তোমরা সবাই করে আসছো। তারপরে চলো আমরা আগায় যাই, পিপেট। পিপেট নিয়ে আমরা দুষ্টামি করতাম না, ওই বুলেট হচ্ছে উপরে থেকে যেটা মোচড় দিয়ে আস্তে আস্তে ঘুরায় নিচে ফালানো লাগতো, যেটা উপরে ছিল। আর পিপেট হচ্ছে যেটা দিয়ে আমরা করে টানতাম, টাইনে আবার ফেলতাম, সেটা হচ্ছে পিপেট। ঠিক আছে, পিপেট সাধারণত 2 প্রকার, সাধারণ পিপেট যেখানে কোনো দাগ কাটা থাকে না, আর দাগাঙ্কিত পিপেট যেখানে সাধারণত দাগ কাটা থাকে, পরিমাপ করা যায়। ঠিক আছে, পিপেট অনেক আকৃতির হতে পারে। ঠিক আছে, পিপেটের আকৃতি কিন্তু অনেক আকৃতির হতে পারে, তবে সাধারণত ইউজ করা হয় কোনটা, 10 থেকে 25 ml আয়তনের পিপেটটা সাধারণত ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, আমরা কোনটা ইউজ করি, তাহলে ওইটা ইউজ করি। বিকার, বিকার আমরা সবাই দেখছি। ঠিক আছে, এটা যে কোনো ক্ষেত্রেই, যে কোনো প্রকার তরলের পরিবহন কাজে আমরা বিকারটা ব্যবহার করব। ঠিক আছে, যে কোনো কিছু ধরে রাখার জন্য, দেখবা ল্যাবরেটরিতে ডেস্কে ডেস্কে বা হচ্ছে অনেক কম্পার্টমেন্ট থাকে, সে কম্পার্টমেন্টে অনেক তরল পদার্থ রেখে দিছে এই বিকারে করে। ওকে, আসো। হ্যাঁ, এই ক্ষেত্রে কি জানা লাগবে, গাঢ় HCl এবং গাঢ় সালফিক অ্যাসিড পরিমাপে সাধারণত পিপেট ব্যবহার করা হয় না। ঠিক আছে, কেন, ওই যে দুষ্টমি করে কেউ যদি খেয়ে ফেলে তখন বুঝবে ঠেলা।
ওকে, তারপরে চলে আসো কনিক্যাল ফ্লাস্ক, এবং এই কনিক্যাল ফ্লাস্কটারও ইউজ ছিল বুরেটের সাথে। বুরেট থাকতো উপরে, কনিক্যাল ফ্লাস্কটা থাকতো নিচে, এই দুইটা দিয়েই মূলত করা হয়তো টাইট্রেশন, ঠিক আছে। এবং আয়তনিক বিশ্লেষণের টাইট্রেশন বিক্রিয়া কনিক্যাল ফ্লাস্কে করানো হয়। সাধারণত কতটুক থাকে, 250 CM3 বা 250 ml এর কাজে থাকে এটা, এবং এই কারণে এটার অপর নাম হচ্ছে টাইট্রেশন ফ্লাস্ক, ঠিক আছে। এবং আর্লেন মেয়ার যেটা আবিষ্কার করছে, এই কারণে তার নাম অনুযায়ী এটাকে আর্লেন মেয়ার ফ্লাস্ক নামেও ডাকা হয়ে থাকে। মূল কাজ কি, এটা টাইট্রেশনে ইউজ করা হয়, মূল কাজ কি, এটা টাইট্রেশনে ইউজ করা হয়। ওয়াশ বোতল, কোনো জিনিস আমরা ধৌত করার জন্য, ঠিক আছে, কোনো জিনিস ধৌত করার জন্য আমরা যে বোতলটা ইউজ করব সেটার নামই হচ্ছে ওয়াশ বোতল। আগের যুগে কাচের বোতল পাওয়া যেত, এখন মূলত এটা প্লাস্টিকের বোতলের মাধ্যমে করা হয়ে থাকে। ফানেল, সাধারণত কোনো কিছু ঢালার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফানেল। এটা ওয়াটার বোতল, এটা হচ্ছে ফানেল। এখন হচ্ছে বুলেট পরিষ্কার। বুলেট পরিষ্কারে কি ইউজ করা হয় এটা আমরা জানি, ক্লিনিং মিক্সচার বা ক্রোমিক অ্যাসিডের যেটা ক্লিনিং মিক্সচার, ঠিক আছে, সেটা আমরা সবাই জানি। K2CR2O7 এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, এটাই আমরা পড়ে আসছি ক্রোমিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিডটাই আমরা এই ক্ষেত্রে ইউজ করব। এই জিনিসগুলো যে আমি পড়ায় গেলাম, তোমরা বুঝতেছো কিনা যে আমি কিন্তু তোমাকে জিনিসগুলো জাস্ট দেখাই দিচ্ছি যে কোন জিনিসগুলো মনে রাখা লাগবে। এই জিনিসগুলো কোথায় আসবে, MCQতে আসবে, যে কোনটার মাধ্যমে আমরা আয়তন মাপবো, কোনটা টাইট্রেশনে ইউজ করব, কোনটার মাধ্যমে প্রমাণ দ্রবণ তৈরি করব। এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। তো চলো, সঠিক বুলেটে পাঠ নেওয়া এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এই যে এখানে ওই জিনিসগুলো করা আছে, এবং এটাও হচ্ছে মাস্ট। ওই আগের যা পড়ছে এটা রিক্যাপ। বুলেট কোথায় হচ্ছে, টাইট্রেশনের কাজে। পিপেট ব্যবহৃত হয় এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছুকে নিয়ে যেতে। মেজারিং ফ্লাস্ক ব্যবহৃত হয় প্রমাণ দ্রবণ তৈরিতে। আর মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয় কোনো কিছুর পরিমাপ করার কাজে, ঠিক আছে। এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো প্লিজ ফরগেট করো না। এখন চলে আসো, তোমাদের জ্বালায় পোড়ায় দিব। কি দিয়ে জ্বালায় পোড়াবো, বুনসেন বার্নার দিয়ে, ঠিক আছে। আমাদের ল্যাবরেটরিতে এমনকি তোমরা যখন ইয়েতে চলে আসবা, মেডিকেলে চলে আসবা, তখনও কিন্তু এই বুনসেন বার্নার তোমাদের পিছা ছাড়বে না। বায়োকেমিস্ট্রি নামে একটা সাবজেক্ট তোমরা ঢুকেই পড়াশোনা শুরু করবা। সেই বায়োকেমিস্ট্রি সাবজেক্টের যে ল্যাব আছে, সেই ল্যাবেও কিন্তু বুনসেন বার্নার আছে, এবং আমরাও কিন্তু তখন ইউজ করছি। এবং ওইটা দিয়ে আমরা অনেক কিছু জাল দিছি, বুঝছো, বুনসেন বার্নার দিয়ে। বুনসেন বার্নার দিয়ে একটা পরীক্ষা করা হয়, বেনেডিক্স টেস্ট, তোমরা নাম শুনছো হয়তোবা, ঠিক আছে। সেখানে কি করা হয়, ওই যে প্রস্রাব নিয়ে জাল দিই আমরা, ঠিক আছে, তারপর বেনেডিক্ট দ্রবণ মিশায় আমরা সেটা জাল দিই, ঠিক আছে। ওইটা দিয়ে আমরা অনেক কিছু জাল দেওয়ার কাজ করি, যদিও কেমিস্ট্রি ল্যাবে এদের কাজ আরও অনেক বেশি। বহুপদী প্রশ্নগুলো, বহুপদী প্রশ্ন পড়ার কোনো দরকার নেই, হ্যাঁ। বহুপদী মানে যে 1 2 3 করে যেগুলো মাল্টিপল থাকে না, 1 2 2 3, ওগুলো লাগবে না, হ্যাঁ, ওখান থেকে কোয়েশ্চেন আসবে না। তাহলে এখানে বুনসেন বার্নারের শিখা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি কি ধরনের শিখা আছে, অনুজ্জ্বল শিখা এবং উজ্জ্বল শিখা, ঠিক আছে, এইটা আমাদের একটু জানা লাগবে। তাহলে অনুজ্জ্বল শিখা, ঠিক আছে, এই ক্ষেত্রে পূর্ণ দহন হয়। পূর্ণ দহনে যে শিখা উৎপন্ন হয় তাকে বলা হয় কি, অনুজ্জ্বল শিখা। অনুজ্জ্বল শিখায় অঞ্চল কয়টা, অনুজ্জ্বল শিখায় অঞ্চল হচ্ছে 2টা, ঠিক আছে। অনুজ্জ্বল শিখায় অঞ্চল হচ্ছে 2টা। একটা হচ্ছে অন্তস্থ নীল বিজারণ মণ্ডল, নীলে হয় বিজারণ, আর বহিস্থ নীল অনুজ্জ্বল জারণ মণ্ডল, ঠিক আছে। অন্তস্থ নীলে হয় বিজারণ, বহিস্থ নীলে হয় জারণ, বাস। ওকে, এটা আমাদের জানা লাগবে। এখন অন্তস্থটা কেন বিজারণ হইল, ওকে, এটা কেন বিজারণ হইল, কারণ এখানে কার্বন মনোক্সাইড থাকে। এখানে কার্বন মনোক্সাইড থাকার কারণে এটা বিজারণ অঞ্চল নামে পরিচিত। তাহলে দেখো, এখানে দেখো, এখানে এটা হচ্ছে কি, বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখা। অনুজ্জ্বল শিখার ক্ষেত্রে আমার পুরোপুরি দহন হচ্ছে, এবং এই জায়গায় আমি কয়টা অঞ্চল পাচ্ছি, 2টা অঞ্চল পাচ্ছি, ওকে। কিন্তু যখন আমি পুরোপুরি দহন করব না, তখন কি পাওয়া যাবে, তখন পাওয়া যাবে হচ্ছে উজ্জ্বল শিখা, ঠিক আছে। তখন পাওয়া যাবে কি, এই জায়গাতে দেখো। তাহলে এইটা আমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বিজারণ অঞ্চল কোনটা এবং জারণ অঞ্চল কোনটা। বিজারণ অঞ্চলটা হচ্ছে ভেতরের দিকে, জারণ অঞ্চলটা হচ্ছে বাইরের দিকে। কেন বিজারণ জারণের পার্থক্যটা হচ্ছে, বিজারণ জারণের পার্থক্যটা হচ্ছে মূলত কার্বন মনোক্সাইড আছে নাকি নাই এটার উপস্থিতির জন্য। এটার উপস্থিতির উপর ভিত্তি করে আমরা এদের আলাদা করে থাকি। এই ক্ষেত্রে সাধারণত টেম্পারেচার মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে কোনো দরকার নাই, ঠিক আছে। না মনে রাখতে পারলে বাদ, ঠিক আছে। টেম্পারেচার মনে রেখে মাথা নষ্ট করো না। আমি বারবার বলি, টেম্পারেচার মনে রেখে মাথা নষ্ট করার দরকার নেই। যদি মনে রাখতে পারো ভালো। সাধারণত এই দিকে নিচের দিকে হচ্ছে 300,
মাঝামাঝি জায়গা হচ্ছে 1540, আর উপরের দিকে 1570, একদম উপরের দিকে হচ্ছে 1570। এটা মনে রাখা নেসেসারি না, ঠিক আছে? এটা মনে রাখা নেসেসারি না। মনে রাখবা কোনটা? সর্বশেষটা। বহিস্থ জারণ শিখায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 1570 ডিগ্রি পর্যন্ত, ব্যাস। ওকে। আর আরেকটা কি শিখা আছে? উজ্জ্বল শিখা আছে, ঠিক আছে? এই উজ্জ্বল শিখায় কি হয়? পূর্ণ দহন হয় না, গ্যাসের পূর্ণ দহন হয় না। এখানে কি হয়? এখানে কি থাকে? অদগ্ধ কার্বন কি গঠন করে? শীষকালি গঠন করে, ঠিক আছে? শীষকালি মানে এই জায়গায় যেহেতু পূর্ণ দহন হচ্ছে না, পূর্ণ দহন না হলে কার্বন থেকে যায়, এই কার্বনটা কালি হিসেবে কালো কালো রং প্রদর্শন করে, এবং এইটা সাধারণত আমরা পরীক্ষাগারে ইউজ করি না। তাহলে পরীক্ষাগারে ইউজ করা হয় কোনটা? পরীক্ষাগারে ইউজ করা হয় অনুজ্জ্বল শিখা, পরীক্ষাগারে ইউজ করা হয় অনুজ্জ্বল শিখা, পরীক্ষাগারে ইউজ করা হয় অনুজ্জ্বল শিখা। তারপর স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্প, এখন স্পিরিট ল্যাম্পের ইউজ আসলে নাই। এই স্পিরিট ল্যাম্পে কী থাকে? মিথাইলেটেড স্পিরিট থাকে, ঠিক আছে? রেকটিফাইড স্পিরিট এবং 5% মিথানলের মিশ্রণ। মিথিলেটেড স্পিরিটের ভিতরে কি আছে? রেকটিফাইড স্পিরিট আর 5% মিথানল আছে। আর রেকটিফাইড স্পিরিটের ভিতরে কি আছে? 95.6% ইথানল আছে আর পানি আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটাতে কি আছে, ঠিক আছে? তাহলে একটু ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো এটা দিই, মিথাইলেটেড স্পিরিট। মিথাইলেটেড স্পিরিট, এখানে আছে মিথানল প্লাস রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট। আর রেকটিফাইড স্পিরিটের ভিতরে আছে ইথানল প্লাস পানি, ঠিক আছে? শুধু এটা মনে রাখলে হবে না, পার্সেন্টেজ সহ আমাদের এটা মনে রাখতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে? হ্যাঁ, পাতিলের কালির কারণও কি কার্বন? ইয়েস, পাতিলের কালির কারণও হচ্ছে কার্বন। কি হলো? হ্যাঁ হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড? বন্ধ হয়ে গেল নাকি? আমাকে একটু সময় দাও তো। রে, ঠিক আছে, বোর্ড রিস্টার্ট হতে থাকুক। ততক্ষণে তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেখি আমাকে করে ফেলো, ওকে? হ্যাঁ, ক্লাস লাইট দিয়ে দিব, নো প্রবলেম। দেখি তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন করতে থাকো, আমি দেখি সলভ দিতে থাকি, ওকে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের একটু বোর্ডটা রিস্টার্ট হয়ে নিক, ওই টাইমে তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো, না হলে আমি কিছুক্ষণ বকবক করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রে, একজনের গতকাল থেকেই জ্বর, সর্দি, কাশি, শ্বাস নিতে পারছো না, ঠিক আছে? বমি বমি ভাসাচ্ছে, রক্সিমেক্স প্লাস খেতে পারবা কি না? ঠিক আছে, খুব সম্ভবত এটা ভাইরাল ফিভার তোমার এই সিজনে প্রচুর হচ্ছে, ফ্লু হচ্ছে। সাধারণত অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে না, অ্যান্টিবায়োটিক ছাড়াই এটা ভালো হয়ে যায়। তবে যদি বেশি অসুবিধা হয় তখন অ্যান্টিবায়োটিকের দিকে যাওয়া যেতে পারে, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করো, চলে আসবে। তারপরে কি? প্রস্রাব জাল দিতে হয় কেন ভাইয়া নাকি? হ্যাঁ, প্রস্রাব জাল দিতে হয় কেন ভাইয়া? কারণ প্রস্রাবের ভিতরে যদি কখনো প্রোটিন থাকে, সেই প্রোটিনটা প্রস্রাবের উপস্থিতিতে যখন তাপ দেই, প্রোটিনের তাপ দিলে প্রোটিন জমাট বাঁধে না, এই কারণে প্রস্রাবে সাধারণত প্রোটিন থাকে না। কিন্তু যদি কোনো কারণে কিডনি ড্যামেজ হয় এবং প্রস্রাবে তখন প্রোটিন চলে আসে, তাপ দিলে সেই প্রস্রাবটা কিন্তু তখন জমে যায়, জমে অনেক সময় দইয়ের মতো হয়ে যেতে পারে। এই কারণে আমরা চাপ দিয়ে দেখি যে আসলে প্রস্রাবে কোনো প্রোটিন আছে কি নাই। ঠিক আছে, তারপরে দেখি। তাহলে ভাইয়া টাইম দিয়ে পড়তেছি কিন্তু টাইম যায়, চ্যাপ্টার শেষ হয় না কেন? কি করব? ঠিক আছে, টাইম, এখন টাইম আছে, টাইম দাও। চ্যাপ্টার থেকে সবার আগে আমরা যেটা ভুল করি, গদবাধা পড়তে যাই। চ্যাপ্টার থেকে সবসময় কি করব? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে শেষ করব। ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ করার পরে তারপরে আমরা এক্সট্রা জিনিসগুলো পড়ব, ঠিক আছে? বিশেষ করে তোমরা শুরুতে কি করো, ধরো এখন শর্টেরগুলো পড়ে ফেলো, তারপরে কি করো, শর্টের বাইরেরগুলো পড়ো। শর্টের বাইরেরগুলো থেকে কিন্তু এত এক্সক্লুসিভ পড়ার দরকার নেই। আমি বারবার বলতেছি, শর্টের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে শুধু দাগানো লাইনগুলো পড়ো, কমপক্ষে হলেও, কিন্তু কখনো বাদ দিয়ে যায় না। ভাইয়া টাইম দিয়ে পড়তেছি, ঠিক আছে, সব আগায় গেছে। হ্যাঁ, মার্ক, আমি কিসের ডাক্তার? আমি মেডিসিনের ডাক্তার। বোটানি কোয়েশ্চেন কি অনুশীলনী থেকে আসে? কিছু কিছু আছে, সব আসে না,
ঠিক আছে, রাব ব্যালেন্সটা আবার বলেন কেন ব্যবহার করি? রাব ব্যালেন্সটা ব্যবহার করি সাধারণত যেগুলো ক্ষয়কারী কঠিন পদার্থের ওজন নেওয়ার জন্য, ক্ষয়কারী কঠিন পদার্থের ওজন নেওয়ার জন্য আমরা রাব ব্যালেন্স ব্যবহার করে থাকি। কি রে, আমার সাথে কি খালি গাদ্দারি হচ্ছে আজকে? বোর্ড কি গাদ্দারি করতেছে খালি? না, চলে আসছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা আবার আমাদের পড়ায় চলে যাই। এই কোশ্চেন অফ, হ্যাঁ, এরপরে কোশ্চেন আবার সামনে আসবে। হ্যাঁ, রাব ব্যালেন্সটা বললাম। পড়ার এখনও যাদের দেরি হচ্ছে, যাদের বলতেছো যে স্টার্ট করবা কি করবা না, যখন এই চিন্তাটা আসতেছে ওই টাইম থেকেই স্টার্ট করো। স্টার্ট না করলে কখনোই স্টার্ট করা হবে না। যতটুকু পড়া আছে তুমি প্রিপারেশন নাও, ঠিক আছে, তুমি পড়াটা শুরু করো, তার পরবর্তীতে দেখা যাবে। পরীক্ষা তো একটা লাকেরও ব্যাপার আছে, এটা তোমরা ভুলে যাও না ভাই। অনলাইন অফলাইন সমস্যা হইতেছে দুইটা একসাথে। সাধারণত তোমার যেটাতে বেনিফিট হয় সেটা করো, অফলাইনে এক্সামটা দিও। ওকে, অফলাইনে এক্সামটা দিও, ঠিক আছে। ভয় করতেছে, ভয়কে মাউন্টেন ডিউ খেয়ে জয় করতে হবে। জিপিএ নিয়ে চেঞ্জ এখন পর্যন্ত আমরা কিছু জানি না রে, সামনে হয়তো কিছু জানা যেতে পারে আর কি, ঠিক আছে। 7-8 দিন পর পর জ্বর আসে, সেটার জন্য শুধু নাপা, সাধারণত একটু ডাক্তার দেখায় নিও। ভুলে যাওয়া রোগ থেকে কিভাবে বাঁচবো, লাস্ট আর কোশ্চেন নাই। হ্যাঁ, ভুলে যাওয়ার রোগ থেকে কিভাবে বাঁচবো? ভুলে যাওয়ার রোগ থেকে বাঁচার জন্য আসলে কি করা লাগবে? ভুলে যাওয়ার রোগ থেকে বাঁচার জন্য বারবার রিভাইজ করা লাগবে, বারবার রিভাইজ করা লাগবে, বারবার রিভাইজ করা লাগবে। প্রত্যেকটা জিনিস বারবার পড়তে হবে, না হলে ভুলে যাবে। আমি কেন, যে কেউ আসলো, এই হাজারি নাগ আসলো, তারাও ভুলে যাবে। এগুলো মুখস্থ ছাড়া মনে থাকার মতো জিনিস না। যেগুলো বোঝার জিনিস সেগুলো বুঝবা, যেগুলো মুখস্থ করার জিনিস সেগুলো বারবার রিভাইজ দিবা। সার্কুলার কবে দিতে পারে? সাধারণত 1 মাস থেকে 1.5 মাস টাইম আগে। সব সময় মাথা ব্যথা করতেছে, চোখের ডাক্তার দেখাইতে হবে। ওকে, আলিম স্যার, আজিবুর স্যারের বই কি পড়লেই হবে? সবার আগে এই ক্ষেত্রে বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যার, জুওলজির ক্ষেত্রে আজমল স্যারের বই শেষ করো, তারপরে হচ্ছে আমাদের এক্সট্রা ইনফোগুলো পড়ো। আশা করি তোমাদের সব কিছু কভার হয়ে যাবে। ওকে, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে আসছিল, আসতে পারি। ওকে, ওকে, ঠিক আছে, শেষ এখন পড়াশোনায়। লেটস গো ব্যাক টু স্টাডি। তাহলে এইটা আমরা জানলাম। এখন আমরা তাপ দেওয়ার কৌশল, এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। টেস্ট টিউবকে সাধারণত 45 ডিগ্রি কোণে তাপ দেওয়া হয়, এগুলো ভুগিচুগি পড়া। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসবেস্টোস। অ্যাসবেস্টেস লেখছে, এটা আবার অনেকে লেখে অ্যাসবেস্টস, বাংলায় লেখা যায় অ্যাসবেস্টস, এই নামেও লেখে অনেকে। এটা সংকেতটা লাগবে, এটা সংকেতটা আমাদের জানা থাকা লাগবে, এটা সংকেতটা আমাদের জানা থাকা লাগবে। ওকে, হ্যাঁ, তারপরে আসো এখানে কোন জায়গায় কি আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এই ক্ষেত্রে যেটা জৈব যৌগ প্রস্তুতির ক্ষেত্রে ওয়াটার বাথে রেখে সাধারণত 100 ডিগ্রিতে উত্তপ্ত করা হয়, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এইটা আমাদের জানা লাগবে। আর এই ক্ষেত্রে অ্যানিলিন, অ্যানিলিন প্রস্তুতির বেলায় আমরা কি ইউজ করি? স্টিম পাতন ইউজ করি। এটাও দ্বিতীয় চ্যাপ্টারে আমরা পড়ে আসছি, ঠিক আছে। স্টিম পাতন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? পোর্সেলেন বাটি, পোর্সেলেনের বাটি কি দ্বারা তৈরি, এবং এই জায়গায় কি আছে? অ্যাকোয়ারেজিয়া বা রাজ অম্ল, এইটারটা জানা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজ অম্লের সংকেত কি? 1 মোল কনসেন্ট্রেটেড মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল কনসেন্ট্রেটেড মানে গাঢ় HCl। ইম্পর্টেন্ট, 1:3, যেটা শক্তিশালী বেশি সেটা কম নিব। নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী, সেটা আমরা কম নিব, এক অনুপাত নিব। আর যেটা কম শক্তিশালী HCl, সেটা আমি 2 অনুপাত নিব, 3 অনুপাত নিব। তাহলে অনুপাত হচ্ছে 1:3। কার অনুপাত? HNO3 আর HCl এর অনুপাত। দুইটাই কি নিতে হবে? কনসেন্ট্রেটেড বা ঘন। পাতলা নিলে হবে না, ঠিক আছে, এটা পাতলা নিলে হবে না। তারপরে আসো, হ্যাঁ, রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডেসিকেটর। ডেসিকেটরের ভিতরে শুষ্ককারক পদার্থ হিসেবে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা আমাদের জানা থাকা লাগবে। এই যে শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট, ঠিক আছে, শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট, এরা কি করে? এরা চারপাশ থেকে বাতাস সরায় নেয়, বাতাস থেকে পানি সরায় নেয়। এরা চারপাশের বাতাস থেকে পানিটাকে সরায় নেয়, চারপাশের বাতাস থেকে পানি সরায় নেয়। আর যেটা হচ্ছে নিরোধক পদার্থ বা ডিহাইড্রেটিং এজেন্ট, এরা একদম পদার্থের ভেতর থেকে পানি সরায় নেয়। তাহলে ড্রাইং এজেন্ট, এরা পরিবেশ থেকে পানিটাকে সরায় নেয়, চারপাশের পরিবেশ থেকে প্রাণীটাকে সরায় নেয়। এটার নাম হচ্ছে শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট, ইংরেজিতে বলা হয় ডেসিকেটিং এজেন্ট। কি কি জিনিস আছে? যেমন হচ্ছে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, P2O5, সিলিকা জেল ইত্যাদি, ঠিক আছে।
আর নিরোধক মানে হচ্ছে তারা জিনিসের ভেতর থেকে, ধরো আমার ত্বকের ভেতর থেকে পানি টেনে বের করে নিয়ে আসবে, এই টাইপের জিনিসগুলোকে বলা হয় নিরোধক বা ডিহাইড্রেটিং পদার্থ। কী কী জিনিস আছে? অ্যালুমিনা, অনাদ্র এটা, ঠিক আছে। তারপর হচ্ছে তরল নিরোধক হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড ইত্যাদি জিনিস হচ্ছে নিরোধক হিসেবে কাজ করে। কোন কোন জিনিস নিরোধক হিসেবেও কাজ করতে পারে, শুষ্ককারক হিসেবেও কাজ করতে পারে? এই দুইটা জিনিস, গারো H2SO4 এবং P2O5, ঠিক আছে। এটা আমাদের মনে রাখা লাগবে। সো আসো এখন আমরা আগায় যাই, ঠিক আছে। ক্ষয়কারী দ্রব্য থেকে বাঁচতে হলে কি কি করতে হবে, এই জায়গায় আমরা দেখো, এই জায়গায় একটু দেখি। এখানে যেটা জানা লাগবে, বিপজ্জনক ক্ষয়কারী দ্রব্য কি কি আছে। গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষার, নিরোধক পদার্থ, জারক পদার্থ, এগুলো হচ্ছে বিপজ্জনক ক্ষয়কারী পদার্থ, ঠিক আছে এইটা। আর বিপজ্জনক বিজারক পদার্থ কি কি, এইগুলো সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম ধাতু, এই জিনিসগুলো হচ্ছে বিপজ্জনক বিজারক পদার্থ। তাহলে আমাদের জানা লাগবে কি কোনগুলো হচ্ছে বিপজ্জনক ক্ষয়কারী পদার্থ, কোনগুলো হচ্ছে বিপজ্জনক বিজারক পদার্থ, এইটা আমাদের জানা থাকা লাগবে। হ্যাঁ, এখানে এগুলা জানার দরকার আছে না, এখানে আমাদের এটা জানার দরকার নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে শুধু এই যে এইটা মার্ক করা আছে, এটা জানো, এটা যা সংকেতটা যায় না, সিলভার নাইট্রেটের সংকেত যায় না। এই ক্ষেত্রে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনিটার সংকেতটা আমাদের জানা লাগবে। এটার সংকেত আশা করি তোমরা সবাই জানো। পটাশিয়াম ফেরিসায়ানাইডের সংকেত জানা লাগবে, এটার সংকেত তোমাদের সবার জানার কথা। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত জানার লাগবে, এগুলো সংকেত জানাটা ইম্পর্টেন্ট। নেসলার দ্রবণের সংকেত জানা লাগবে এবং এটার নামটাও জানা লাগবে। পটাশিয়াম টেট্রায়াডোমার্কিউরেট সংকেতের নামগুলো অ্যাটলিস্ট এখান থেকে জেনে রাখো। অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম অক্সালেট, এখানে নাম এবং সংকেত এইগুলো আমাদের জানা থাকা লাগবে। ওকে, হ্যাঁ, মুখস্থর জ্বালায় আমরাও বাঁচতাম না রে, কি করব, মুখস্থ তোমাকে কোথাও ছাড়বে না আপু, মুখস্থ আজীবন সব জায়গায় আছে। হ্যাঁ, 10টা সংকেত আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে দেখো আরও আমরা কত মুখস্থে ঢুকতেছি আর কি, দেখো। তাহলে দেখো সিএলপি রেগুলেশন, সিএলপি রেগুলেশন দ্বারা আসলে কি বোঝায়? সিতে হচ্ছে ক্লাসিফিকেশন বা প্রকারভেদ, এলেতে হচ্ছে লেবেলিং বা মার্কা মারা, আর পিতে হচ্ছে প্যাকেজিং বা সঠিকভাবে প্যাকেজ করা। এখান থেকে আসছে সিএলপি রেগুলেশন। ওকে, তারপরে দেখো এখানে কি কি জিনিস আছে। এখান থেকে সাধারণত দাগানোর বাইরে পইরো না, ঠিক আছে, বিপদে পইরো না, ঠিক আছে। তাহলে এখানে দেখো বিষাক্ত টক্সিক কি কি জিনিস, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের লবণ। ইম্পর্টেন্ট কি, ক্রোমিয়ামের কি দেওয়া, 6 দেওয়া, ক্রোমিয়ামের 3 কিন্তু না, ক্রোমিয়ামের কিন্তু 3ও পাওয়া যায়, 3 কিন্তু না, ঠিক আছে, ক্রোমিয়ামের 6। বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই দুটো আলাদা করে মনে রাখো, এগুলো পরবর্তীতেও আমরা পাবো, আবার এগুলো পরবর্তীতেও আমরা পাবো। তারপরে হচ্ছে কি অত্যন্ত বিষাক্ত, এখানের মধ্যে কার আছে, মার্কারির লবণসমূহ, হাইড্রোজেন সায়ানাইড এবং সায়ানাইড যৌগসমূহ, আর হচ্ছে নিকোটিন। এই সায়ানাইড আগে কোন ক্ষেত্রে ইউজ করা হতো জানো? এই অত্যন্ত বিষাক্ত সায়ানাইড যখন হচ্ছে মানুষজন আগে যখন গুপ্তচর বৃত্তি করতো না, গুপ্তচর বৃত্তি, যারা এক দেশ হয়ে আরেক দেশে যাইতো, যায় হচ্ছে সেই জায়গার তথ্য অন্য দেশে পাচার করতো, তারা কি করতো, তারা তাদের দাঁতের ভিতরে একটা সায়ানাইডের ক্যাপসুল রাখতো, ঠিক আছে। যদি কোনো কারণে তারা ধরা পড়ে যেত, তখন তারা কি করতো, ওই আলগা দাঁতটা ভেঙে সায়ানাইডের ক্যাপসুলে তারা করে কামড় দিত, কামড় দিলে কি হতো, সায়ানাইড ভেঙে যেত, এবং সায়ানাইড এত দ্রুত কাজ করে, সায়ানাইড যায় কি করতো, তাকে সাথে সাথে মেরে ফেলতো, ঠিক আছে, অল্প সময়ের ভিতরে, ঠিক আছে। এটা অনেক সিনেমাতেও এটা দেখায় যে হঠাৎ করে মাড়িতে কামড় দিচ্ছে, মুখ থেকে ফেনা উঠতেছে, মারা যাচ্ছে। সায়ানাইড কিন্তু একটা বিষ, এবং এটা অক্সিডেটিভ ফসফোরাইলেশনকে বন্ধ করে দেয়, ঠিক আছে। ওই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন পড়ছিলাম না শ্বসনের ক্ষেত্রে, সেটাকে কিন্তু সে বন্ধ করে দেয়। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কেন ইউজ করা হয়, ওই যে আত্মহত্যা করার জন্য ইউজ করতো, যাতে ধরা পড়লে দেশের তথ্য পাচার না হয়ে যায়, এই জন্য ইউজ করতো। হার্মফুল, ক্ষতিকারক, ক্ষতিকারক হচ্ছে মাইল্ড জিনিসগুলো, ঠিক আছে, যেমন ব্লিচিং, পেইন্ট ফ্লোর, এই জিনিসগুলো, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। হার্মফুল জিনিসগুলো জাস্ট এই ক্ষেত্রে আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে ইরিটেন্ট, উত্তেজক, যেগুলো হচ্ছে আমাদের ত্বকে জ্বালা পোড়া সৃষ্টি করে। উত্তেজকগুলো মূলত ত্বকের জন্য ডেঞ্জারাস। লঘু অ্যাসিড, লঘু ক্ষার, সিমেন্টের গুঁড়া, সোপ পাউডার এবং বিরঞ্জক পদার্থ। বিরঞ্জক মানে হচ্ছে যারা কোনো জিনিসের রঙকে সরায় দিতে পারে, যারা কোনো জিনিসের রঙকে সাধারণত সরায় দেয়, সেই জিনিসগুলোকে বলা হয় বিরঞ্জক পদার্থ। জাস্ট এ মিনিট।
হ্যাঁ, সরি ফর দ্য ডিলে। চলো আবার আমরা শুরু করি। ওকে, হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা বিরঞ্জক মানে হচ্ছে যে কোনো জিনিস থেকে সাধারণত রং সরাই দিতে পারে সেই জিনিসগুলোকে বলা হয় বিরঞ্জক। এই ক্ষেত্রে দেখো বিষাক্ততে পড়ছিলাম, এই জিনিসগুলো বললাম না, আবার চলে আসবে। এটা দুই জায়গাতেই আসছে, এই সোডিয়াম হাইড্রাইড এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এরা সব জায়গায় আসছে, ঠিক আছে। এরা দাহ্য পদার্থ, আবার এরা একই সাথে বিষাক্ত পদার্থ। একই জিনিস, একই জিনিস, ঠিক আছে, দুই জায়গায় থাকতে পারে, একাধিক জায়গায়ও থাকতে পারে, ঠিক আছে। আর অতিমাত্রায় দাহ্য সাধারণত কোনটা? ইথার গ্যাসগুলো, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, এলপিজি, ঠিক আছে, এটা লিখে দিই, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে দুইটা কিন্তু দুই জিনিস, এক জিনিস না। এলপিজি আর সিএনজি কিন্তু আসলে এক জিনিস না, দুইটা আলাদা আলাদা জিনিস, এটা আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, তারপরে চলে আসো বিস্ফোরক, ঠিক আছে, যে জিনিসগুলো এক্সপ্লোসিভ, বিস্ফোরক। কী কী জিনিস বিস্ফোরক হতে পারে? পার অক্সাইডগুলো, অ্যামোনিয়াম নাইট্রেট, টিএনটি ট্রাইনাইট্রোটলুইন, ঠিক আছে, আর অ্যাজাইডগুলো, ঠিক আছে। অ্যাজাইডগুলোতে কী থাকে? সোডিয়াম নাইট্রাইট, এই যৌগটা থাকবে, ঠিক আছে। এবং কী থাকতে পারে? গান পাউডার। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে। পরিবেশের জন্য সব কিছুই ক্ষতি করে, এটা আলাদা করে মনে রাখার খুব বেশি কিছু দরকার নাই। এই ক্ষেত্রে আমরা একটা আলাদা করে মনে রাখবো যে PbN3 এটা ডেটোনেটর রূপে ব্যবহার হয়। ডেটোনেটর কি জিনিস? নর্মালি আমাদের বন্দুকে সাধারণত, যদি তোমরা বন্দুকের কেউ মেকানিজম জেনে থাকো, বন্দুকের পিছনের দিকে কি থাকে? বন্দুকের যে বুলেট থাকে, সেই বুলেটের মূল অংশটা হচ্ছে একদম ছোট কিন্তু আসলে, ঠিক আছে। তার পিছের দিকে থাকে আসলে গান পাউডার, ঠিক আছে। এবং এই গান পাউডারের নিচে থাকে হচ্ছে ডেটোনেটর। যখন বন্দুককে ট্রিগার চাপা হয়, ট্রিগারে কি হয় দেখবা না, বন্দুকের পিছন থেকে একটা অংশ এসে শুরুতেই ডেটোনেটরে বাড়ি দেয়, ঠিক আছে। বুলেটের নিচের প্রান্তে ঠাস করে অনেক জোরে বাড়ি লাগে। এই বাড়িতে কি হয়? ওই ডেটোনেটরটা ওই জায়গাতে আগুন লেগে যায়, বিস্ফোরিত হয়। বিস্ফোরিত হওয়ার কারণে তখন গান পাউডারে আগুন লেগে যায়, এবং গান পাউডার খুব তাড়াতাড়ি জ্বলে গিয়ে সেই জায়গায় প্রচুর পরিমাণ গ্যাস তৈরি হয়। এই গ্যাসের চাপেই বুলেটটা তখন সামনের দিকে তীব্র গতিতে বের হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটা বন্দুকের ভিতরে মেকানিজম। তাহলে ডেটোনেটর হচ্ছে শুরুতে চাষটা যে জায়গায়, শুরুতে যে জায়গায় আগুনটা লাগে সেটাকে বলা হয় ডেটোনেটর, ঠিক আছে। ডেটোনেটর হচ্ছে বিস্ফোরণের আগের যে জিনিসটা, শুরুতেই বিস্ফোরণ হয় না, বিস্ফোরণ হতে যে সাহায্য করে তাকে বলা হয় ডেটোনেটর। বিস্ফোরণ হতে যে সাহায্য করে তাকে বলা হয় ডেটোনেটর। ওকে, তারপরে এখানে দেখো জারক, কী কী জারক পদার্থ আছে এটা আমাদের জানা লাগবে, ইম্পর্টেন্ট। ক্লোরিন গ্যাস, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। তারপর হচ্ছে এই জিনিসগুলো। আর ক্ষয়কারক পদার্থ এটা আমরা পড়ে ফেলছি আগেই, ব্লিচিং সলিউশন, ক্ষার, ড্রেন ক্লিনার, তীব্র অ্যাসিড, এগুলো হচ্ছে আমার ক্ষয়কারক পদার্থ। এই জিনিসগুলো আমাদের জানলেই হবে। এই ক্ষেত্রে যে চিহ্নটা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ট্রেফয়েল চিহ্ন। এটা দ্বারা বোঝায় তেজস্ক্রিয়তা। ট্রেফয়েল দ্বারা বুঝাবে কি? তেজস্ক্রিয়তা। ট্রেফয়েল দ্বারা বুঝাবে তেজস্ক্রিয়তা। ওকে, এটা আমাদের জানা থাকা লাগবে। এই ক্ষেত্রে MSDS এর পূর্ণরূপটা জানা ইম্পর্টেন্ট, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। কোন জিনিসগুলো আমাদের জন্য নিরাপদ, কোন জিনিসগুলো আমাদের জন্য নিরাপদ না, কোন জিনিসগুলো আমাদের দিয়ে জন্য যে নিরাপদ, কোন জিনিস আমাদের জন্য নিরাপদ না, এটা আমাদের মাথায় রাখা লাগবে। এটার জন্য যে শীট আছে, আমরা কি এত কিছু এখানেই মুখস্থ করতেই জান বের হয়ে যাচ্ছে? এটা ছাড়া দুনিয়াতে লাখ লাখ রাসায়নিক পদার্থ আছে, সেই পদার্থগুলো আমরা কেন মনে রাখবো? আমাদের মনে রাখার দরকার নেই। এটার জন্য অলরেডি একটা শীট রেডি করা থাকে, তা যারা ল্যাবরেটরিতে কাজ করে তাদের কাছে এই প্রত্যেকের কাছে এই শীটটা থাকে। এবং কোন জিনিসের কীরকম ধরনের বিস্ফোরক, নাকি সেটা রাসায়নিকভাবে ডেঞ্জারাস, নাকি সেটা তীব্র দাহ্য, নাকি সেটা অক্সিডাইজার, সেটা সেই পদার্থের গায়েও মার্কা মারা থাকে এবং সেই শীটগুলোতেও তাদের উল্লেখ থাকে, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে আগে যে জিনিসগুলো পড়লা, এখানে ওই জিনিসগুলোই এই জায়গায় আবার উল্লেখ করা হয়েছে, যে কোন জিনিস। যেমন ইথানল, ইথানল কি ধরনের? ইথানল একই সাথে হচ্ছে ক্ষতিকর এবং দাহ্য, FH, ঠিক আছে। এইটা আরও দাহ্য এবং ক্ষতিকর কোনটা আছে? বেনজিন এবং টলুইন। বেনজিন এবং টলুইন এদের সংকেতটা আমার জানা থাকা লাগবে, ঠিক আছে। বেনজিন এবং টলুইনের সংকেত আমার জানা থাকা লাগবে। এরা কি ধরনের? ক্ষয়কারী। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড, এরাও কি ক্ষয়কারী।
সালফিউরিক অ্যাসিড HCl এরাও কি ক্ষয়কারী, ক্ষয়কারী আগে থেকে পড়ে এই জায়গায় নোট করে ফেলবা তাহলেই হবে, ঠিক আছে। তার পরবর্তীতে চলো প্রোপানন, দাহ্য। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, দাহ্য প্লাস বিষাক্ত, একটু আগে আমরা পড়ছিলাম। অ্যাসিটোনাইট্রাইল, দাহ্য প্লাস বিষাক্ত। ব্রোমিন, দাহ্য প্লাস বিষাক্ত। ট্রাইক্লোরোমিথেন, ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের সংকেতটা লাগবে মাস্ট। অ্যাসিটোনাইট্রাইলের সংকেত লাগবে, এদের সংকেতগুলো লাগবে, যেগুলো আমরা মার্ক করলাম এদের সংকেতগুলো আমাদের কিন্তু জানা থাকা লাগবে, ঠিক আছে। ক্লোরোফেনলের সংকেত লাগবে না, কিন্তু ক্লোরোফর্মের সংকেতটা আমাদের লাগবে। নাইট্রিয়ানিলিন এবং আর্সেনিক অক্সাইড, আর্সেনিক অক্সাইড কি বিষাক্ত, মনে রাখবা আর্সেনিক রিলেটেড যা আছে, আর্সেনিক আর মার্কিউরি রিলেটেড যা আছে সবই হচ্ছে বিষাক্ত। আর্সেনিক এবং মার্কিউরি রিলেটেড যা আছে সবই হচ্ছে বিষাক্ত। তার পরবর্তীতে আমরা যদি আগায় যাই, এখানে আর খুব বেশি কিছু নাই। হ্যাজার্ড সিম্বল, এখানে ওই জিনিসগুলোই বলছে তারা। এখানে ওই যে খারগুলো কি ধরনের, এখানে জাস্ট ওই জিনিসগুলো তারা আবার রিক্যাপ করছে, ঠিক আছে। খার জিনিসগুলোর যে সংকেত কি কি হতে পারে উপরে থেকেই দেখায় আসি, যে এই ক্ষেত্রে হচ্ছে অ্যাসিডের হ্যাজার্ড সিম্বল কি কি হবে। সাধারণত অ্যাসিডগুলো ক্ষয়কারক হয় এবং অ্যাসিডগুলো পরিবেশের দূষক হয়, এখানে এই জিনিসগুলো আমাদের ফোকাস করা লাগবে। ক্ষার কি হয়, ক্ষার হয় ক্ষয়কারক, ক্ষার হয় পরিবেশের দূষক, এই জিনিসগুলো আমাদের ফোকাস করা লাগবে। বিজারক, ঠিক আছে, বিজারক জিনিসগুলো কেমন হয়, সাধারণত দাহ্য হয় এবং বিষাক্ত হয়, ব্যাস এতটুকু আমাদের ফোকাস রাখা লাগবে। কি কি আছে, ওই যে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে এগুলো। ভাইয়া বন্দুকের বুলেট বের হওয়ার পর যে অংশটা বেরিয়ে যায় বন্দুক থেকে, ওইটাকে কি বলে, ঠিক আছে, যে অংশটা বের হয়ে যায় সেটা কিন্তু কি, বন্দুক থেকে ওইটা যেটা বের হয় সেটাকে বলা হয় অনেক সময় প্রজেক্টাইল বলে ডাকা হয়, বন্দুক থেকে যেটা বের হয় প্রজেক্টাইল, ঠিক আছে। এই বক্সটা কি পুরোপুরো মুখস্থ করতে হবে, মুখস্থ করতে পারলে খুবই ভালো। কোনটা, কোন বক্সটা, এর আগের বক্সটা, এই বক্সটা, ওই আগের পুরো বক্সটা মুখস্থ করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, এই বক্সটা। এবং এইটা ডান পাশের দুইটা লাগবে না কিন্তু, এই যে এইগুলা লাগবে না, এগুলা লাগবে না, এগুলা বাদ, মুখস্থ করলে এইটা আর হ্যাজার্ড প্রতীক, ব্যাস, অন্যগুলো না, ঠিক আছে, অন্যগুলো মুখস্থ করতে যায় না, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে এমনিই মুখস্থের জিনিস অনেক বেশি, মাথায় এত প্যারা নিব না আমরা, ঠিক আছে, যে আমাদের ব্রেন ওভারলোডেড হয়ে যায়, ঠিক আছে। জারক পদার্থ কি কি আছে এগুলো জানা লাগবে, কি কি জারক পদার্থ আছে, এবং এই জারক পদার্থগুলোর হ্যাজার্ড সিম্বল কি। একটা হচ্ছে যে এরা জারক, ঠিক আছে, এরা জারক, এটার একটা সংকেত, এবং এরা হচ্ছে পরিবেশের দূষক, ঠিক আছে, কম বেশি সবই পরিবেশের দূষক। দাহ্য যৌগ যৌগ, এদেরকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হবে, হয় অনেকে বিষাক্ত হতে পারে, ঠিক আছে, আর অধিকাংশ ক্ষেত্রে কি হবে, এরা দাহ্য হবে, হয় এরা দাহ্য হবে বা অতিরিক্ত মাত্রায় দাহ্য হবে, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। আর কোন জিনিসগুলো যে দাহ্য যৌগ যৌগ এগুলো আমাদের জানা থাকা লাগবে। তারপরে চলে আসি রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা, এইটা আমাদের তেমন ইম্পর্টেন্ট কিছু নাই এখানে। এই যে এইটা হচ্ছে আর একটা মাস্ট, এটা হচ্ছে মাস্ট, এটা হচ্ছে মাস্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, মাস্ট 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 মাস্ট, আমাদের এটা খেয়াল রাখা লাগবে। ক্ষতিকর জিনিসের বিকল্প কী কী আছে, ক্ষতিকর জিনিসের বিকল্প কী কী আছে, তাহলে এই ক্ষেত্রে নিচে আছে কি পটাশিয়াম খারাপ, পটাশিয়ামের ছোট ভালো জিনিসকে পটাশিয়ামের ঠিক পরেই যে থাকে, পটাশিয়ামের পরে পর্যায় সারণীতে কি আছে, ক্যালসিয়াম আছে, তাহলে পটাশিয়ামের পরে ইম্পর্টেন্ট জিনিসটাকে ক্যালসিয়াম। লেড হচ্ছে পরিবেশের জন্য খারাপ, লেড হচ্ছে খুবই খারাপ জিনিস, লেডের বিকল্প হিসেবে আমরা ইউজ করবো কি পটাশিয়াম কার্বনেট। 2 নাম্বার জিনিস আমরা ইউজ করবো না, সেকেন্ড হ্যান্ড জিনিস আমরা ইউজ করবো না, আমরা সবসময় 1 নাম্বার জিনিস ইউজ করবো, ওকে। কারণ কি সেকেন্ড হ্যান্ড জিনিস খারাপ, এই কারণে বিউটানল 2 খারাপ, আমরা ইউজ করবো কি বিউটানল 1, 1 নাম্বার জিনিস আমরা ইউজ করব। বেনজিন জাইলিন, এরা মূলত কি, এরা হচ্ছে আসলে বেনজিন চক্রের চক্র থাকে, বেনজিন চক্র রিলেটেড যদি কোনো জিনিস পরিবেশের জন্য খারাপ হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ভালো জিনিস, সেটা হচ্ছে টলুইন, টলুইনটা হচ্ছে ভালো জিনিস। কার্বন টেট্রাক্লোরাইড খারাপ জিনিস, এটার বদলে আমরা ইউজ করব কি হেক্সেন, আর ক্লোরোফর্মের জায়গায় আমরা ইউজ করব কি হেক্সেন। সুতরাং এই দুই কি যৌগ, অ্যালিফেটিক যৌগে থাকলে আমাদের বিকল্প হচ্ছে হেক্সেন, আর যদি অ্যারোমেটিক যৌগ থাকে আমার বিকল্প হচ্ছে এই ক্ষেত্রে টলুইন। সেকেন্ড হ্যান্ড জিনিসের বিকল্প ফার্স্ট হ্যান্ড জিনিস, লেডের বিকল্প হচ্ছে পটাশিয়াম কার্বনেট, আর পটাশিয়ামের বিকল্প হচ্ছে ক্যালসিয়াম, ওকে। এটা মাস্ট মাস্ট মাস্ট, ওকে। প্রজেক্টাইলের কাজ কি ভাই, প্রজেক্টাইলের কাজ হচ্ছে তোমার নির্দিষ্ট টার্গেটে আঘাত হানা, ঠিক আছে, যে জায়গায় কাউকে টার্গেট করতেছো সেই জায়গায় আঘাত হানা, এটা হচ্ছে মূল কাজ। এই ক্ষেত্রে জাস্ট যেগুলো মার্ক করা আছে আমরা সেই জায়গাগুলোই দেখব, যেমন পরিত্যক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমরা
সোডিয়াম বাইকার্বনেট এবং চুনের গুঁড়া ব্যবহার করতে পারি। ক্ষারকের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোজেন সালফেট ব্যবহার করা যেতে পারে। এই বিজারকগুলোকে নষ্ট করতে আমরা বিউটানল, মিথানল, ইথানল ব্যবহার করতে পারি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে বিনষ্ট করতে সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারি। বাস, এক্ষেত্রে দাগানোর বাইরে পড়ার দরকার নাই। ওকে, তারপরে চলে আসো এই ক্ষেত্রে, টপিকের নাম পরিবেশের উপর প্রভাব। এই ক্ষেত্রে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে লিকার অ্যামোনিয়ার দ্রবণের পার্সেন্টেজটা। ঠিক আছে, এই ক্ষেত্রে জানা লাগবে হচ্ছে দ্রবণের পার্সেন্টেজটা 35 থেকে 40%, 35 থেকে 40%, এইটা আমাদের জানা লাগবে। তোমাদের একটা কোশ্চেন করি, বলো তো যে ভিনেগার কার জলীয় দ্রবণ কতটুক? ঠিক আছে, ভিনেগার কার জলীয় দ্রবণ? ওকে, ভিনেগার কার জলীয় দ্রবণ, প্লিজ টেল মি। ওকে, ভিনেগার কার জলীয় দ্রবণ, দেখি তো কে 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 পারে এটা। ভিনেগার কার জলীয় দ্রবণ? এই রে, পায়েল বলছে CH3COOH, হ্যাঁ মানলাম। ফর্মালডিহাইড নিপা, উর্মি বলছে 6 থেকে 10। অ্যাসিটিক অ্যাসিডের কেউ বলতেছে 40%, কেউ বলতেছে 60 থেকে 70%। কি যে করি, হ্যাঁ কি যে করি, এইটা যদি ভুল করো তোমাদেরকে পিটাইতে হবে। হ্যাঁ, এই দুইটা জিনিস ভুল করা যাবে না রে পোলাপান, ভাই বোনেরা আমার, এই দুইটা জিনিস ভুল করা যাবে না। ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের অপর নামই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, বা এর সংকেতটাও মনে রাখো, CH3COOH। এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। আর তোমরা যেটার সাথে গুলায় ফেলতেছ সেটা হচ্ছে ফরমালিনের সাথে গোলাচ্ছ। ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। পোলাপান, ফরমালিন আর এর সাথে গুলায়ও না। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার, আর ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। ঠিক আছে, এটা ভোলা যাবে না। ওকে, তাহলে লিকার অ্যামোনিয়া কি হইল? 35 to 40% অ্যামোনিয়া দ্রবণকে বলা হয় লিকার অ্যামোনিয়া। এই ক্ষেত্রে দেখো এখানে বলছে পিএইচ এর মান, মাটির অনুকূল পিএইচ যদি এটা থেকে খুব বেশি চেঞ্জ হয় তখন উর্বরতা নষ্ট হয়ে যায়। আর এই যে আয়নের ঝামেলা হয়, কি ডেঞ্জারাস আয়ন, এগুলো হচ্ছে ভারী ধাতুর এই আয়নগুলো নানাবিধ রোগের জন্য দায়ী। ঠিক আছে, ক্রোমিয়াম হলে বোনের সমস্যা হয়, লেড হলে ব্রোনের সমস্যা হয়, মাথায় সমস্যা হয়, হাড্ডিতে সমস্যা হয়, রক্তের সমস্যা হয়। ক্রোমিয়াম হলে সমস্যা হয়, ক্যাডমিয়াম হলে ইটাই বা আউচ রোগ হয়। এটা পরিবেশ রসায়নে কিন্তু ডিটেলস পড়াশোনা আছে এগুলো নিয়ে। ওকে, তারপরে চলে আসো, আমরা আগায় যাই, রাসায়নিক দ্রব্যের প্রভাব। ঠিক আছে, কে এনজাইমের ক্ষমতা নষ্ট করে এটা দেখে নিলা, এখানে আর আমাদের কিছু জানার দরকার নাই। এখানেও এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, কোনটার অভাবে শ্বাসকষ্ট হয়, সব কিছুই আসলে শ্বাসকষ্ট করতে পারে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেউ খাইতে যায় না, ডায়রিয়া হবে, খাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, কিন্তু এটা পানির ডিও বা ডিজলভ অক্সিজেনকে কমায় দিতে পারে। ঠিক আছে, তোমাদের জন্য আরেকটা কোয়েশ্চেন করি, বলো তো বিওডি আর সিওডি এদের মাঝখানে কোনটার পরিমাণ বেশি? বিওডি আর সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এদের মাঝখানে কোনটার পরিমাণ বেশি থাকে? বিওডির পরিমাণ বেশি নাকি সিওডির পরিমাণ বেশি? ঠিক আছে, আমার ভঙ্গি দেখো না, আমার ভঙ্গি দেখে লাভ নাই, পড়াশোনা করো। হ্যাঁ, ঠিক আছে, সিওডির পরিমাণ বেশি। ইয়েস, ভেরি গুড, সিওডির পরিমাণটা বেশি, কারণ বিওডি ইজ অলসো ইনক্লুডেড ইন সিওডির ভিতরে কিন্তু বিওডি থাকে। ওকে, ভেরি গুড। তো চলো এখন আমরা আগায় যাই। এখানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোফর্মটা। ঠিক আছে, ক্লোরোফর্ম CH3CL3 সংকেতটা জানা লাগবে। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড এর সংকেত জানা লাগবে, এটা আশা করি তোমরা সবাই জানো। ঠিক আছে, ক্লোরোফর্ম খাইলে আমরা শুনলে অজ্ঞান হয়ে যায় না, যেহেতু অজ্ঞান হয়ে যাচ্ছে তার মানে এটা স্নায়ুতন্ত্রে ঝামেলা করে। ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, কিসে হতে পারে? কিডনি নষ্ট হতে পারে এবং ক্যান্সার রোগ হতে পারে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর বাকি দাগানো জিনিসগুলো এখান থেকে পড়ে নেবে, খুব বেশি এখানে কঠিন কোনো কিছু নাই। ঠিক আছে,
বিষাক্ততা হ্রাসের জন্য পানি, প্রচুর পানি যোগ করা হয় কোন কোন জিনিসে, এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে পানি যোগ করা হয়। এখন চলে আসি আমাদের সর্বশেষ টপিকের দিকে, আমরা কাছাকাছি চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট যে টপিকটা আছে এখানে সব কিছু জাস্ট আগে আমরা পড়ে আসছি, এখানে জাস্ট ওই জিনিসগুলোর হেডলাইনগুলো আবার অ্যাড করা হয়েছে। এই জিনিসগুলো আমাদের আগে পড়া হয়ে গেছে, এই জিনিসগুলো আমাদের আগে পড়া হয়ে গেছে, এখন জাস্ট সেই জিনিসগুলো রিক্যাপ হচ্ছে, জাস্ট তুমি লাইনগুলো সেই জায়গায় আবার পড়ে ফেলবা, ঠিক আছে? এখানে আলাদা কোনো জিনিস নাই, ওই যে জিনিসগুলো আমরা পড়ছি সেইটাই আবার এই জায়গায় আসছে। ব্যতিক্রম হচ্ছে এইটা, পটাশিয়াম ফেরোসায়ানেট কি, এটা একটা বিজারণধর্মী যৌগ, এটা আমরা জানতাম না, এটা আমরা আজকে জানলাম, ঠিক আছে? এটা একটা বিজারণধর্মী যৌগ, মানবদেহের উপরে প্রভাব পড়ার দরকার নাই, ঠিক আছে? মানবদেহের উপর, পরিবেশের উপর প্রভাব, এটা আলাদা করে এখান থেকে কখনোই পড়তে যায় না, এইগুলার কখনো পড়তে যায় না, হ্যাঁ? এগুলা কাটা, হ্যাঁ, এগুলা পড়তে যায় না, দাগানো লাইন বাদে পড়তে যায় না, মাথা নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট করার দরকার নাই। আরও অনেক ইম্পর্টেন্ট পড়া আছে যেগুলো পড়ে মাথা নষ্ট সামনে করবা, ঠিক আছে? সো জাস্ট এখানে দাগানো জিনিসগুলোর বাইরে এখান থেকে আর পড়ার দরকার নাই, আমরা মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু এখান থেকে পড়ে ফেলছি, ঠিক আছে? আগেই পড়া হয়ে গেছে, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমরা অনেক জায়গায় পড়ে ফেলছি। এখন চলে আসি আমাদের আরেকটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিকে, ঠিক আছে? আরেকটা মাস্ট টু নো টপিক, সেটা হচ্ছে মাইক্রো, ম্যাক্রো, সেমি মাইক্রো বিশ্লেষণের পদ্ধতি। এটা থেকে পরীক্ষাতে কোশ্চেন থাকে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট কোনটা? ম্যাক্রো বিশ্লেষণ। ম্যাক্রো বিশ্লেষণে পদার্থের পরিমাণ কতটুকু নিব, মাস্ট টু নো। এটা কিন্তু শুধু ইম্পর্টেন্ট না, এটা কিন্তু একটা 100 স্টার টপিক, এখান থেকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে? এই যে ইভা বলতেছিল বারবার যে ভেরি 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 ভেরি, ও লিখে রাখতেছিল, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, মাস্ট টু নো। এটা না পড়ে পরীক্ষার হলে যাবা না, এতটা গুরুত্বপূর্ণ। তাহলে কঠিন পদার্থের পরিমাণ হতে হবে 0.5 থেকে 2 গ্রাম, আর দ্রবণের পরিমাণ হতে হবে 20 থেকে 30 ml দ্রবণের পরিমাণ ইউজ হতে হবে। গড় আয়তন কত থাকে? গড় আয়তন থাকে 25 ml। আমাদের দেশে মূলত এইটাই হয়। সেমি মাইক্রো বিশ্লেষণ, এই ক্ষেত্রে পদার্থের পরিমাণ কমে যাবে 0.05 থেকে 0.2 গ্রাম, ঠিক আছে? 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত হয়ে থাকে। দ্রবণ ইউজ হয় 2 ml থেকে 4 ml। আর মাইক্রোতে কতটুকু হচ্ছে? 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম, আয়তন হচ্ছে 0.2 ml থেকে 1 ml। ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে এখন কোনটা প্রচলিত হচ্ছে? এখন মূলত সেমি মাইক্রোটা সব জায়গায় ছড়ায় যাচ্ছে, সেমি মাইক্রোটা সব জায়গায় এখন কিন্তু ছড়ায় যাচ্ছে। এবং এই ক্ষেত্রে এই H2S এর পরিবর্তে কোনটা ইউজ করা হয়? থায়োঅ্যাসিটামাইড ইউজ করা হয়। এটার সংকেতটা মাস্ট, এটার সংকেতটা জানা থাকা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে আধুনিক হচ্ছে মাইক্রো, কিন্তু মাইক্রো ইউজ করার জন্য যে যন্ত্রপাতি দরকার আমাদের দেশে, সেই যন্ত্রপাতিগুলো এখনও নাই, ঠিক আছে? এবং মাইক্রো পদ্ধতিতে বর্তমানে কিন্তু কি চলে আসছে? মাইক্রো পদ্ধতিতে কিন্তু এই ক্রোমাটোগ্রাফি জিনিসগুলো কিন্তু মাইক্রো, ঠিক আছে? ক্রোমাটোগ্রাফির যে জিনিসগুলো সেগুলো হচ্ছে কি মাইক্রো অ্যানালিটিক পদ্ধতি। স্পেকট্রোমেট্রি, এই জায়গায় কি করা হয়? যে আলোর সাহায্যে বিভিন্ন জিনিসের তরঙ্গ দৈর্ঘ্য বের করা হয়, জৈব যৌগে আমরা পড়ছিলাম কার্যকরী মূলক বের করে, এই জিনিসটাকে বলা হয় স্পেকট্রোমেট্রি। এটাও করা হয় কোথায়? মাইক্রো পদ্ধতিতে। তারপরে কি থার্মো অ্যানালাইসিস, তাপমাত্রা দিয়ে অ্যানালাইসিস, এটা করা হয় কোথায়? মাইক্রো পদ্ধতিতে। পারমাণবিক শোষণ বর্ণালী, এটা করা হয় মাইক্রো পদ্ধতিতে। এক্স-রের মাধ্যমে, এটাও করা হয় কোথায়? মাইক্রো অ্যানালাইসিসে। তাহলে মাইক্রো অ্যানালাইসিসে এই পদ্ধতিগুলো রয়েছে, ঠিক আছে? এই ক্ষেত্রে এই নামগুলো খুব বেশি পড়ার ইম্পর্টেন্ট নাই, এই নামগুলো খুব বেশি ইম্পর্টেন্স না, কিন্তু এই বাম পাশের এটা পড়তে হবে, বাম পাশের এটা আমাদের অবশ্যই পড়তে হবে, মাস্ট টু নো। এটা আমাদের জন্য মাস্ট টু নো, এটা আমাদের পড়তে হবে। আর বাংলাদেশে এখন কোনটা বেশি লাইনে আসতেছে? সেটা হচ্ছে সেমি মাইক্রো পদ্ধতি, ঠিক আছে? এর মাঝখানে সেমি মাইক্রো পদ্ধতিতে পরিবেশ দূষণ হয় না, ঠিক আছে? এটা আমরা পড়ছি। শেষ সেমি মাইক্রো পদ্ধতি পরিবেশ বান্ধব। এই যে সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত জিনিসপত্র কি কি জিনিস আছে এটা জানা লাগবে। সেমি মাইক্রো টেস্ট টিউব, এর আয়তন জানা লাগবে। সেন্ট্রিফিউজ টিউব তোমরা দেখছো কি না আমি জানি না, বেশ ছোট, টেস্ট টিউবের মতোই আকৃতিতে ছোট, এবং এটা সেন্ট্রিফিউজ মেশিনে রাখা হয়। সেন্ট্রিফিউজ মেশিন কি? এটা একটা মেশিন যেটা অনেক গতিতে ঘুরতে পারে। সেন্ট্রিফিউজ মেশিন অনেক গতিতে ঘুরতে পারে। গতিতে ঘোরার কারণে কি হয়? হালকা জিনিসগুলো উপরে চলে যায়, ভারী জিনিসগুলো নিচে নেমে যায়, ঠিক আছে? এই যন্ত্রটাকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউজের মাধ্যমে কি করা হয়? সেন্ট্রিফিউগাল বা কেন্দ্রমুখী বল কাজে লাগিয়ে ভারী জিনিস এবং হালকা জিনিসকে পৃথক করা হয়। ড্রপিং টিউব, জাস্ট জিনিসগুলোর নাম, হ্যাঁ? ড্রপিং টিউব লাগবে, বিকারক ড্রপার, এই জিনিসগুলো লাগবে। হেডলাইনগুলো, বিকারক বোতল লাগবে, এই ক্ষেত্রে সংখ্যাগুলো অত ইম্পর্টেন্ট না। স্প্যাচুলাটা লাগবে। স্প্যাচুলা হচ্ছে চামচ, স্প্যাচুলা হচ্ছে কি? চামচ, যে চামচ দিয়ে তুমি দ্রব্যকে উঠাবা বা নামাবা।
আর একটা হচ্ছে ক্যাপিলারি ড্রপার। ড্রপার হচ্ছে ওই যে বাচ্চাদের ওষুধ খাওয়ানোর জন্য যে ড্রপার ছিল, অনেকটা ওরকম টাইপেরই ড্রপার। পানি দাহ, আরেকটা হচ্ছে ওয়াটার বাথ। ঠিক আছে, ওয়াটার বাথ শেষ। H2S এর বিকল্প, এটা কিন্তু অনেকবার আসছে। H2S এর বিকল্প হিসেবে কি ইউজ করা হয়? থায়োঅ্যাসিটামাইড ইউজ করা হয়। এটা সংক্ষেপে, এটা অনেকবার আসছে। দেখো রিসেন্ট কিন্তু 22-23 সালেও এখান থেকে কোশ্চেন চলে আসছে। এখানে সেমি মাইক্রো আর মাইক্রোর পদ্ধতিটা এটা যদি পড়তে চাও দরকার নাই। এই যে ম্যাক্রো এবং সেমি মাইক্রোর পার্থক্য, এটা পড়বা, বিশেষ করে পরিমাণটা লাগবে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে সেমি মাইক্রো এবং মাইক্রোর পার্থক্য এটাও পড়বা। এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, সেন্ট্রিফিউজ যন্ত্র কি ইলেকট্রিক? হ্যাঁ, সেন্ট্রিফিউজ যন্ত্র ইলেকট্রিক, সাধারণত বিদ্যুতের মাধ্যমে চালানো হয়, গোল করে ঘোরায়। হ্যাঁ, গোল করে ঘোরায়। সেফটি গ্লাভস, এখানে আর তেমন কিছু জানারই নাই আমাদের। ফিউম হুড হচ্ছে সাধারণত গ্যাস জাতীয় জিনিসগুলোকে দূর করার জন্য হচ্ছে ফিউম হুড থাকে। ঠিক আছে, গ্যাস জাতীয় জিনিসগুলো দূর করার জন্য ফিউম হুড থাকে। এই ক্ষেত্রে আর কি জিনিস আছে এখানে, ইম্পর্টেন্ট কোনো জিনিস আছে কিনা? জৈব দ্রাবক, এই যে পেট্রোলিয়াম ইথার বা লাইট পেট্রোলিয়াম। ঠিক আছে, লাইট পেট্রোলিয়াম, এটার মিশ্রণে কি কি থাকে? পেন্টেন এবং হেক্সেন থাকে। এই জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে ব্যাস। আর অগ্নি নিরোধ আমাদের জানার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, আমাদের মনে হয় শেষ, বুঝছো? এই যে না, শেষ হয় নাই রে, সর্বশেষ আইসোপ্রোপাইল অ্যালকোহল, এর অপর নাম হচ্ছে রাবিং অ্যালকোহল, যেটা আসলে কত পার্সেন্ট? 70%। এটা ছাড়া অনেক সময় কি থাকে? টিংচার অফ আয়োডিন থাকে। এগুলো হচ্ছে কি? ডিসইনফেক্টেন্ট। ঠিক আছে, টিংচার অফ আয়োডিন, দেখো টিংচার অফ আয়োডিন। ঠিক আছে, এখানের ভিতরে কি কি থাকে? আয়োডিন গুঁড়া থাকে, পটাশিয়াম আয়োডাইড থাকে, ইথানল থাকে এবং ডিস্টিল ওয়াটার মানে পানি থাকে। এবং এটাতে কত পার্সেন্ট দ্রবণ তৈরি করা হয়? 2% দ্রবণ তৈরি করা হয়। এটা জানা লাগবে। হ্যাঁ, টিংচার আয়োডিনটা আমাদের এই ক্ষেত্রে জানা থাকা লাগবে। এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। টিংচার অফ আয়োডিন অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ক্ষার দ্রবণ চোখে পড়লে কি ইউজ করব? বরিক অ্যাসিড। কত পার্সেন্ট বরিক অ্যাসিড? 5% বরিক অ্যাসিড। পার্সেন্টেজ যে জায়গায় থাকবে সেগুলো জানা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই